অগণিত টকটকে লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে সাজানো ফুলের বাসরের মধ্যমণি হয়ে কিছুটা আড়ষ্ট হয়ে বসে আছে টুকটুকে একটা রাঙা বউ। এক হাত লম্বা ঘোমটা টেনে কারো আসার প্রহর গুনছে ধুরু ধুরু বুকে। এদিকে যারা আসার অপেক্ষায় কিছুটা ভয়ে দপদপ করে ঘামছে মেয়েটা, তারই কোনো হদিশ নেই। 12টা পর্যন্ত ঠাট্টা সম্পর্কের কয়েকজন মেয়েটার সাথে এটা ওটা নিয়ে হাসাহাসি করেছে। একটা সময় তারাও ক্লান্ত হয়ে যে যার মতো করে চলে গেছে, অথচ ভদ্রলোকটির আসার কোনো নামই নেই। এদিকে ইয়া লম্বা ঘোমটা টেনে বসে থাকতে থাকতে ঘেমে নিয়ে একাকার অবস্থা মেয়েটার। সবে একটু সাহস করে ঘোমটা সরিয়ে উকি দিয়ে আশপাশটা দেখার চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তেই খুট করে একটা আওয়াজ করে দরজাটা খুলে গেল। নতুন বউটা চমকে উঠে কাঁপা কাঁপা হাতে আবার ঘোমটা টেনে দিল। এবারে আগের বারের চেয়েও লম্বা ঘোমটায় নিজেকে চড়িয়ে প্রায় নিঃশ্বাস বন্ধ করে বসে রইল মেয়েটা। কেউ পাশে এসে বসলো না বা মধুর ভঙ্গিতে হেসে মেয়েটার ঘোমটা তোলারও প্রয়োজন বোধ করল না। শুধু একটা থমথমে কণ্ঠস্বর কানে ভেসে এলো বউটার। ঘরটাকে পুরো ডাস্টবিন বানিয়ে ফেলেছে। এদের কি কারো কমন সেন্স বলে কিছু নেই নাকি? আর এই যে মিস, লুক অ্যাট মি, আপনাকে বলছি। হ্যালো মিস রেড অ্যালার্ট। এবারে কৌতূহল দমন করতে না পেরে নতুন বউটা কিছুটা বিস্মিত, কিছুটা হতভম্ব হয়ে ঘোমটা তুলে নিচেই তাকালো আর টানা টানা চোখ জোর অবাক বিস্ময়ের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখার চেষ্টা করলো। মানুষটা কাকে এত বকাবকি করছে সেটাই বুঝতে পারছে না মেয়েটা। এভাবে স্টুপিডের মতো হা করে বসে আছেন কেন? অদ্ভুত তো। আপনার সাথে যে কথা বলছি শুনতে পাচ্ছেন না নাকি বুঝতে পারছেন না? জি জি বলুন। কি নাম আপনার? জি। বলছি যে কি নাম আপনার? বাবা মা কোনো নাম তো রেখেছে নাকি? প্রচন্ড অভিমানে মেয়েটা নিচের ঠোঁটটা একটু ফুলে উঠে আলতো কেঁপে উঠল। গলা দিয়ে একটা শব্দও বের হচ্ছে না, মনে হচ্ছে কথা বলতে গেলেই কেঁদে ফেলবে মেয়েটা। যে লোকটার সাথে আজ সন্ধ্যায় ওর বিয়ে হলো সে ওর নামটা পর্যন্ত জানে না। এটাই কি ওর ভাগ্যে লেখা ছিল? কি হলো, কানে শুনতে পান না নাকি? অবশ্য এত শর্ট নোটিশে বিয়ে হচ্ছে, এর চেয়ে বেশি কিছু আশা করাটা আমারই বোকামি। আমি তিথি, তাহমিনা। দেখুন মিস তিথি, আপনার নাম ধাম ব্যাকগ্রাউন্ড বায়োডাটা কোনো কিছু জানার আমার যেমন আগ্রহ নেই তেমনি কোনো প্রয়োজনও নেই। এমন ডাম্বের মতো বসে থাকবেন না প্লিজ। আর আপনার পরনের এই টকটকে লাল বেনারসিটাও আমার অসহ্য লাগছে। প্লিজ চেঞ্জ ইট, ওয়াশরুমটা ওই দিকে। মানুষটা আঙুলের ইশারায় ওয়াশরুম দেখিয়ে দিলেও তিথি নড়াচড়া করার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে। থমকে সাজানো ফুলের বিছানার উপরেই বসে রইল আর এক দৃষ্টিতে লোকটার মুখের দিকে তাকিয়ে আছে তিথি। ধীরে ধীরে তার চোখচোরা টকটকে লাল হতে শুরু করেছে। সেটা দেখেও তিথি নিচের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়তে পারল না। ঝড়ো হাওয়ার মতো লোকটা এসে তিথিকে টেনে বিছানা থেকে নামিয়ে দিয়ে ওয়াশরুমের দরজা থেকে প্রায় ছুঁড়ে ফেলল। তিথি কোনো মতে দেয়াল ধরে পড়ে যাওয়া আটকাতে পারল ঠিকই, কিন্তু কপালে খানিকটা কেটে গেল। তিথি অবশ্য সেসব নিয়ে মাথা ঘামাল না। লোকটার এতটা রাগের কারণটাই বেশি ভাবাচ্ছে ওকে। এত রেগে যাওয়ার মতো কি হলো সেটা তিথির মাথায় ঢুকছে না। সাহস করে একবার মুখ তুলে মানুষটা দিকে তাকালো তিথি। আপনি আপনি এমন করছেন কেন? আমি কি করেছি? এই মেয়ে, তোর সাহসে কি করে আমাকে প্রশ্ন করার? তোকে বললাম না এই লাল বেনারসি পরে আমার সামনে বসে থাকবি না। আজকের পর থেকে তোর শরীরে কখনো লাল শাড়ি যদি দেখি সেদিন বুঝতে পারবি এই প্রহর ঠিক কতটা খারাপ হতে পারে। কথাটা মাথায় রাখিস। আর এখন যা আমার চোখের সামনে থেকে। প্রহর তিথিকে কথাগুলো বলতে বলতে বিছানার উপর থেকে চাদরটা তুলে আছড়ে ফেলল ফ্লোরে। তারপর পাগলের মতো বেলি ফুলে সাজানো বাসরটা তছ নচ করতে শুরু করেছে। তিথি আর সহ্য করতে না পেরে ছুটে এসে প্রহরকে আটকানোর চেষ্টা করলো। প্রহর থামছেই না দেখে তিথি প্রহরের হাত ধরে থামানোর চেষ্টা করতেই প্রহর আরো রেগে মেগে আগুন হয়ে কষিয়ে একটা চড় বসিয়ে দিল তিথির গালে। তিথি প্রায় ছিটকে ফ্লোরে পড়ে গিয়েছিল। অবিশ্বাসের চোখে প্রহরের দিকে তাকাতেই দেখল প্রহর 1 পা 2 পা করে এগিয়ে এসে তিথির সামনে একটু দূরত্ব রেখে বসল। তিথির মনে হচ্ছে লোকটা চোখ বুঝলেই চোখ বেয়ে রক্ত ঝরে পড়বে। ও কি এমন অপরাধ করেছে যার জন্য প্রহরের সাথে এমন আচরণ করছে? এমন দুর্ব্যবহারেরই কি যোগ্য ছিল তিথি? আজকে যে ভুলটা করলি সেটা যেন আর দ্বিতীয়বার না হয়। আমাকে ছোঁয়ার চেষ্টা করবি না কখনো। ভুল করেও অধিকার ফলাতে আসবি না। বউ হওয়ার শখ নিয়ে আমার ধারে কাছেও ঘেসবি না একদম। এত কিছু মেনে থাকতে পারলে থাকবি, না থাকতে পারলে আশা করি তোর বাপের বাড়ির পথটা খোলাই আছে এখনো। প্রহরের বলা প্রতিটা শব্দ উঠে আঘাতগুলোর থেকেও বেশি যন্ত্রণা দিচ্ছিল তিথিকে। আর প্রহরের সামনে বসে কথাগুলো শোনার মতো শক্তি তিথির অবশিষ্ট নেই। তাই কোনো মতে ছুটে ওয়াশরুমে ঢুকে পানির পাইপ ছেড়ে কান্নায় ভেঙে পড়ল।
ভাগ্যকে নিয়ে আবার নতুন কোন খেলায় মেতেছে কে জানে। আজীবন পাওয়া হাজারটা অপমান ভুলেই মানুষটাকে নিয়ে নতুন একটা ভোরের স্বপ্ন দেখেছিল তিথি, সেটাও পূরণ হলে কি বা এমন ক্ষতি হতো। বেশ অনেকক্ষণ কান্নাকাটির পর তিথি কিছুটা শান্ত হলো। ওয়াশরুম থেকে বের হওয়ার আগে আয়নায় নিজেকে এক নজর দেখে নিল। না, চোখ ফুলে ওঠেনি আজও। যতই কান্নাকাটি করুক, তিথির চোখে মুখে সেটা ছাপ কখনোই পড়ে না। তাই কেউ তিথির এই নীরব কান্নার কথা টের পর্যন্ত পায়নি আজ পর্যন্ত। কথাটা চিন্তা করতেই তিথির হাসি পেল কেন জানি। হাসিটা নিজের ভাগ্যের উপরে নাকি নিজের জন্য সেটা তিথি নিজেও জানে না। আর বেশি না ভেবে ওয়াশরুমের দরজা দিয়ে একটু মুখ বের করে উঁকি দিল তিথি। না, লোকটা রুমে নেই। তিথি তাড়াতাড়ি বের হয়ে লাগেজে থেকে হালকা গোলাপি রঙের একটা শাড়ি আর আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। তিথি শাড়িটা ঠিকঠাক করে পরে বের হয়ে আসার সময় দেখলো প্রহরও বারান্দা থেকে রুমে আসছে। তিথিকে দেখতে পায়নি এমন একটা ভাব করে বিছানায় এসে ধপ করে বসে পড়ল প্রহর। তিথিও কি করবে বুঝতে না পেরে খাটের এক পাশে থ হয়ে দাঁড়িয়ে রইল। রাত বাড়ছে, কিছুক্ষণ ঘুমানো তো প্রয়োজন। কথাটা কি লোকটার মনে নেই নাকি? এমন করে পা ঝুলিয়ে বসে পা নাড়ানোর মানে কি? যত সব। কথাগুলো ভাবতে ভাবতে প্রহরের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। প্রহর বিরক্ত হয়ে তিথির দিক থেকে চোখ সরিয়ে নিল। এভাবে রোবটের মতো আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবেন না তো প্লিজ। আপনি এভাবে বলছেন কেন? আমি কি করেছি? শুনুন মিস তিথি, আমি মিস তিথি নই। আমি আপনার ওয়াইফ মিস্টার প্রহর। কোনো অপরিচিত মহিলা নই যে আপনি এভাবে কথা বলবেন আমার সাথে। কেন করছেন এমন? ব্লাডি হেল উইথ ইউর ওয়াইফ। তোমাকে আমার ওয়াইফ মানি না আমি, সো আমার থেকে দূরে থাকো। আর খবরদার একদম বিছানার কাছেও ঘেঁষার চেষ্টা করবে না। না আমার বিছানায়, না আমার জীবনে কোথাও তিল পরিমাণ জায়গা হবে না তোমার, কখনোই না। তাহলে বিয়েটা কেন করেছিলেন আপনি? কেন বিয়ে করেছিলেন আমাকে? আমি কি এমন অন্যায় করেছি যার শাস্তি আপনি আমাকে এভাবে দিচ্ছেন? একদম এভাবে আমার সামনে ন্যাকা কান্না করবে না বলে দিলাম তিথি। তোমার এই চোখের জল আর যাকেই হোক আমাকে ভোলাতে পারবে না কখনো। তাহলে বিয়ে করলেন কেন আপনি? আমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবেন না জেনেও কেন বিয়ে করেছেন? বাবা মায়ের চাপে পড়ে? আপনি একবার ওনাকে বললেই তো পারতেন যে বিয়েটা আপনি করতে চান না। তাহলে তো কেউ জোর করতো না আপনাকে। বাবা মায়ের চাপে পড়ে বিয়ে করেছি? নো ওয়ে। ড্যাড বম বাধ্য করবে প্রহর চৌধুরীকে? হাউ ফানি। প্রহর চৌধুরী শুধুমাত্র এক বিশ্বাসঘাতকের কথায় বিয়ে করতে রাজি হয়েছে তা কিন্তু নয়, বিয়ে করেছেও। কিন্তু ওই বিশ্বাসঘাতকটা এটা জানে না যে জোর করে যেমন ভালোবাসা হয় না, ঠিক তেমনি জোর করে কাউকে দিয়ে সংসারও করানো যায় না। কার কথা বলছেন আপনি? কে বাধ্য করেছে আর কিসের বিশ্বাস? আমার লাইফের কোনো কথাই তোমাকে বলতে আমি বাধ্য নই। কিন্তু এটা শুধু আপনার জীবনের সাথে জড়িত না, এটা আমারও জীবনের সাথে সমানভাবে জড়িত। আপনাকে বলতেই হবে কেন এমনটা করছেন আপনি আমার সাথে, আর কেনই বা। তিথি কথা বলতে বলতে কখন বিছানার একদম কাছে এসে দাঁড়িয়েছে নিজেও জানে না। এবারে কথা বলতে বলতে তিথি এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিল যে ও কখন প্রহরের একদম সামনে চলে এসেছে সেইটা আরো হুঁশ নেই। তাই তিথি বকবক করতে করতে যখন প্রহরের সামনে আসে, প্রহর তিথির হাত ধরে টেনে বিছানায় ফেলে হাত দুটো চিপে ধরে টকটকে লাল চোখে তিথির দিকে তাকিয়েছে, তখন তিথি পুরো থতমত খেয়ে গেল। প্রহরের রক্ত লাল চোখ জোড়ায় চোখাচোখি হতে বেশ ভয়ও পেল বেচারি। লোকটা চোখ থেকে যেন এখনই রক্ত গড়িয়ে পড়বে এমন টকটকে লাল হয়ে আছে। এদিকে প্রহর তিথির মুখের দিকে কিছুটা ঝুঁকে দাঁতের দাঁত চেপে নিজের রাগ সামলানোর চেষ্টা করল। এরপর থেকে আমার কাছে কৈফিয়ত চাওয়ার ভুলটা কখনো করবে না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না তিথি। বিয়েটা আমাকে করতেই হতো, তাই করেছি। কিন্তু এই বিয়েটা মানতেই হবে এমন মাথার দিব্যি তো তোমাকে কেউ দিয়ে রাখিনি, তাই না? তোমার ইচ্ছে হলে এই বাড়িতে থাকতেই পারো। মম, ড্যাড, স্নিগ্ধা সবাই একেবারে মাথায় করে রাখবে তোমাকে। শুধু আমার দিক থেকে কোনো আশা রেখো না, তাহলে কিন্তু পস্তাবে। আর হ্যাঁ, এত সব জানার পর যদি তুমি আমার সাথে এই বাড়িতে থাকতে না চাও, তবে কাল চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। তোমার হাত খরচের টাকাটা প্রতি মাসের প্রথম দিনই তোমার বাড়িতে পৌঁছে যাবে। ডিভোর্স চাইলে সেটারও ব্যবস্থা করে দিব, নো প্রবলেম। এসব নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। প্রহর চৌধুরী কখনো কাউকে ঠকায়নি, তোমাকেও ঠকাবে না কখনো। নাও গেট লস্ট। প্রহরের বলা প্রতিটা কথা তিথির বুকের ভেতরটা যেন তুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছিল। এতটা কাছে থেকে স্বামীর মুখ থেকে কোনো স্ত্রী এমন কথা শোনার কথা স্বপ্নেও হয়তো ভাবতে পারে না। তাই তিথিও কি বলবে বুঝতে পারছে না।
শুধু চুপচাপ ফেল ফেল চোখে এক দৃষ্টিতে প্রহরের রক্তলাল চোখ চোরার দিকে তাকিয়ে রইল। প্রহর ঠিক তিথির উপরে বলে তিথি নিচেও বিছানা থেকে নামতে পারছে না, তাই চুপচাপ শুয়ে তাকিয়ে অপলকে দেখে যাচ্ছে তিথি। লোকটাকে সরার কথাটা মনে করিয়ে দেবে কিনা সেটাও বুঝতে পারছে না বেচারি। আর প্রহর, সে তিথির টানা টানা চোখের মায়া কোন দুনিয়ায় হারিয়েছে কে জানে। তিথিকে চলে যেতে বলে প্রহর নিজেই তিথির কাছ থেকে সরে আসতে পারল না। এতক্ষণে প্রথমবার এত কাছ থেকে মেয়েটাকে দেখছে প্রহর। শুধু কাছ থেকে দেখছে তাও না, যাকে এক কথায় বলে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। মেয়েটার বড় বড় টানা টানা চোখ জোড়ায় কিসের যেন একটা মায়া আছে, যা প্রহরকে ওর দিকে টানছে চুম্বুকের মতো। আর কাপা কাপা হালকা গোলাপি রঙের ঠোঁট জোড়ায় যেন রাজ্যের অভিমান ভর করে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে। প্রাপ্তিকে কখনো এতটা নীরবে অভিমান করতে দেখেনি প্রহর। মেয়েটা প্রাপ্তির মতো জোর করে নিজের অধিকারটা আদায় করে নিতে জানে না বলেই হয়তো এই নীরব অভিযোগ। কত অমিল মেয়েটার প্রাপ্তির সাথে, তবু এই মেয়েটার মায়াভরা অভিমানী মুখটা প্রহরকে বারবার কাছে টানতে চাইছে। বারবার প্রাপ্তির মুখটাই যেন প্রহরের চোখের সামনে ফুটিয়ে তুলতে চাইছে। ওদের দুজনের তো কোনো মিলই নেই, তবু কিসের যেন একটা মিল আছে। কি সেটা? প্রাপ্তির নামটা মনে পড়তেই প্রহর প্রায় ছিটকে তিথির উপর থেকে সরে এলো। এতক্ষণের সমস্ত আকর্ষণ যেন নিমিষেই কর্পূরের মতো উবে গেছে ওর মন থেকে। সেখানে এখন মায়াবী মুখটার প্রতি আকর্ষণের বদলে একরাশ রাগ আর বিরক্তি বাসা বাঁধতে শুরু করেছে। রাগ, বিরক্তি নাকি অভিযোগ, কোনটা প্রহর নিজেও জানে না। কিন্তু এই মেয়েটার রীতিমতো অসহ্য মনে হচ্ছে এই মুহূর্তে প্রহরের কাছে। মায়াবী মুখটা ওকে বারবার প্রাপ্তির মুখটা মনে করিয়ে দিচ্ছে। যে চেহারাটা প্রহর ভুলতে চায়, মেয়েটা যেন তাকেই একদম ওর সামনে এনে দাঁড় করিয়ে দিতে চাইছে। এত কিছুর পরেও ওকে কি করে সহ্য করবে প্রহর? একই রুমে একই ছাদের নিচে কি করে থাকবে এই মেয়েটার সাথে? আই সেড গেট লস তিথি। এতক্ষণ প্রহরের উষ্ণ নিঃশ্বাস ঠোঁটে মুখে এসে পড়ায় যেন অন্য একটা ঘোরের জগতে ছিল তিথি। এবারে প্রহরের চিৎকার শুনে চমকে বিছানা থেকে নেমে পড়ল মেয়েটা। কিন্তু এত রাতে কোথায় যাবে সেটাই বুঝতে না পেরে অবাক হয়ে প্রহরের দিকে তাকিয়ে রইল তিথি। প্রহর অবশ্য এইসব নিয়ে বিন্দুমাত্র মাথা না ঘেমিয়ে সোজা ওয়েবসাইটে টেবিলের লাইটের সুইচটা অফ করে দিয়ে থপ করে বিছানায় শুয়ে পড়ল। তিথিও আর দাঁড়িয়ে থাকতে পারল না। কোনো মতে বেডরুম থেকে ছুটে বারান্দায় এসে দাঁড়িয়েছে মেয়েটা। ততক্ষণে বৃষ্টি নেমেছে। তিথির কিছুক্ষণ আগে লজ্জা রাঙা গাল পেয়ে এবারেও সেই কান্নার জল মুছে দেওয়ার মতো পাশে কেউই নেই ওর। খেয়েও না। এমন কি যে মানুষটা নিয়ে নতুন স্বপ্ন সাজিয়েছিল সেও না। পরদিন সকালে প্রহরের ঘুম ভাঙল কারো গুনগুন করে গান গাওয়ার শব্দে। নিচু কণ্ঠে গাওয়া গানটা যেন মধুর হয়ে প্রহরের কানে এসে বাজছে। খালি গলায় কারো গুনগুন শুধে এত ভালো লাগতে পারে জানাই ছিল না প্রহরের। মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো, মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো। সাগর পাহাড়, সাগর পাহাড়, সবাই যে কইবে কথা। শুধু কয়েকটা লাইনে গুড়গুড় করতে করতে রুমে ঘুরঘুর করছে কেউ একজন। প্রহর আর কৌতূহল ধরে রাখতে না পেরে চোখ মেলে তাকিয়ে বেশ অবাকই হলো। হালকা মিষ্টি কালারের একটা হাফ সিল্কের শাড়ি পরনে তিথির। মেয়েটা শাওয়ার নিয়ে এসেছে বোধহয় এক্ষুনি। তিথির ভেজা চুল থেকে টুপটাপ করে বৃষ্টির ফোঁটার মতো পানি ঝরছে। দৃশ্যটা রীতিমতো মুগ্ধ হয়েই দেখছে প্রহর। গত রাতের এত কড়া কথা রেস্টুকো পর্যন্ত ফুটে নেই মেয়েটার চোখে মুখে। কেমন নিজের মনে গুনগুন করতে করতে আয়নায় নিজেকে দেখছে আর চুল মুছছে। শাওয়ারের পর মেয়েটার স্নিগ্ধ নির্মল মুখটা বেশ নজর কাটছে প্রহরের। মনে হচ্ছে ভোরের এক মুঠো রোদ গায়ে মেখে সামনে এসে দাঁড়িয়েছে মেয়েটা। আর গলার কাছে জমে থাকা বিন্দু বিন্দু ছলকণাগুলো কেমন হাতছানি দিয়ে ডাকছে প্রহরকে নিচের দিকে। আর এই যে হালকা গোলাপি রঙা ঠোঁটের কোণে উকি দেয়া কুচকুচে কালো তিলটা, কিসের এত মায়াবী রহস্য লুকিয়ে আছে তিলটায়? এই রহস্যটা ভেদ করার জন্য নিজের সমস্ত ইন্দ্রিয়গুলো যেন আকুলি বিকুলি করছে প্রহরের। এর আগে কখনো কোনো মেয়েকে দেখে এমনটা হয়নি প্রহরের। এমনকি প্রাপ্তির জন্য তো কখনো এই ফিলিংসটা কাজ করেনি। তবে আজ কেন? এই মেয়েটার জন্যই বা কেন? নিজের মনে কথাগুলো ভাবতে ভাবতেই প্রহর খেয়াল করলো তিথি যেন বাস্তবই নেই। কোনো এক কল্পনার জগতে পাড়ি জমিয়েছে মেয়েটা। নইলে এতক্ষণে চুলের বৃষ্টিতে শাড়ির ভিজে ভাবটা ঠিকই টের পেয়ে যেত। আরো কয়েক মিনিট ধরে তিথির ভাবনায় বিভোর মুখটা অপলকে দেখে প্রহর উঠে এসে তিথির হাত থেকে টাওয়ালটা নিয়ে তিথির চুল মুছে দিতে লাগলো।
আর তাতেই তিথি এতটা চমকে আর আটকে উঠেছে যে ভয় পেয়ে গলা দিয়ে ছোটখাটো রকমের চিৎকার বেরিয়ে গেছে। প্রহর আয়নার ভিতর দিয়ে তিথির মুখের দিকে তাকিয়ে নিচের ভ্রু জোড়া কুঁচকাল। বাপরে, এটা গলা নাকি মাইক? এত জোরে কেউ চেঁচায়? কেউ শুনলে কি ভাববে? কি কি ভাববে? ভাববে আমি তোমাকে খুন করে ফেলছি। আশ্চর্য, সামান্য কমন সেন্স টুকু পর্যন্ত নেই। এই মেয়ে নাকি আবার প্রহর চৌধুরীর সাথে সংসার করবে। এই নাকি হবে আবার প্রহরের যোগ্য স্ত্রী, পারফেক্ট লাইফ পার্টনার। হাস্যকর, রিয়েলি সো ফানি। তিথি থতমত খেয়ে আয়নায় প্রহরের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকতে থাকতে কথাগুলো শুনছে। লোকটা তাচ্ছিল্য করছে নাকি অপমান, সেইটা বুঝে উঠতে কষ্ট হচ্ছে তিথির। তিথির ভাবনা চলে অন্য কিছু কথা ঘুরপাক খাচ্ছে। এই যে লোকটা বললো সবাই ভাববে উনি তিথিকে খুন করে ফেলেছেন, আসলেও তো খুনই করেছে লোকটা ওকে। রাতে যে মানুষটা ওকে রুমে থাকার অনুমতিটুকুও দেয়নি, সেই মানুষটাই কি এখন ওর ভেজা চুলগুলো মুছে দিচ্ছে? রাতের মানুষটার সাথে এখনকার মানুষটার এত তফাৎ। চোখে ঘুমের ঘোর, ঠোঁটের কোণে খেলা করছে বাঁকা একটা হাসি। রেশমের মতো ফুরফুরে চুলগুলো এলোমেলো হয়ে অসম্ভব রকমের সুন্দর করে তুলেছে লোকটাকে। আর তার গালের খোঁচা খোঁচা দাড়িগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে তিথির তো ঘোরই লেগে যাচ্ছে। একটা মানুষ এতটা সুন্দর হয় কিভাবে? জীবনে এই প্রথমবার তিথি কাউকে দেখে রীতিমতো ফিদা হয়ে গেছে। জটিল রকমের ক্রাশ খাওয়া যাকে বলে। কিন্তু ক্রাশ খেয়ে লাভ নাকি লস হলো সেটাই ঠিকঠাক বুঝতে পারছে না তিথি। কারণ ক্রাশ খেয়েছে নিজের সাংঘাতিক বদরাগী বরের উপরেই, যিনি কাল রাত পর্যন্ত তিথিকে দু চোখের কোনায়ও সহ্য করতে পারছিলেন না। আর এখন অবশ্য তার মতিগতি তিথি নিজেরই মাথার উপর দিয়ে যাচ্ছে। কারো দিকে এভাবে হা করে তাকিয়ে থাকাটা কিন্তু এক ধরনের অভদ্রতা, ম্যাডাম। জি। তা এত সকাল সকাল শাওয়ার নিলে কেন? আমি তো কিছুই করিনি। নাকি সবাইকে বোঝাতে চাও যে আমি কাল রাতে তোমার উপরে হামলে পড়েছি? নাকি সুযোগ বুঝেই আমি ফার্স্ট নাইটে তোমার উপরে স্বামীর অধিকার, সরি, পুরুষত্ব ফুলিয়েছি, সেটা প্রমাণ করছো? কোনটা বোঝাতে চাইছো বলবে প্লিজ? ছি, কিসব বলছেন? ছি বলার কি হলো? যে কেউই তোমাকে দেখে যা ভাববে তাই তো বললাম আমি। ও আচ্ছা, তাহলে নিশ্চয়ই আপনার এটাও জানার কথা, শাওয়ার নেওয়ার কারণে যে যাই ভাবুক না কেন আপনার আর আমার সম্পর্কটা নিয়ে কোনো প্রশ্ন করবে না। আপনি মানুন বা না মানুন, কেউ আপনার আমার বিয়েটা নিয়ে কানাঘুষা করবে না, বাজে কোনো ইঙ্গিত দেবে না। কারণ এই রুমের চার দেয়ালের মাঝে যাই হোক না কেন, বাইরে অপেক্ষা করা লোকগুলো জানে গতকাল বিয়ের আসলে কবুল বলার পর থেকে আমি আপনারই স্ত্রী হয়েছি। আমার সাথে আপনার যাই হোক না কেন, সেটা এই চার দেয়ালের মধ্যে রাখাটা আমার দায়িত্ব। সে আপনি গতকালের মতো চর মারুন বা ঝাঁটা পেটাই করুন, আমি তো এর চেয়ে বেশি কিছুই করতে পারবো না আপনার জন্য। তাই চেষ্টা করব আমার জন্য যাতে আপনাকে কখনো কারোর সামনে ছোট হতে না হয়, বা আমার কোনো কাজে আপনি বাইরের কারোর কাছে অপমানিত না হন। তাই দয়া করে এসব নিয়ে আর কোনো কথা বলবেন না। কি বললে তুমি? যা শুনলেন তাই বললাম। আপনি আমাকে স্ত্রী হিসেবে মানুন বা না মানুন, বিয়েটা তো হয়েছে। আর সেটা না আপনি এখন বদলাতে পারবেন না আমি। তাই এইটুকু করুণা অন্তত করতে পারবেন আশা করি। কারোর জন্য না হোক, নিজের পরিবারের সম্মানের কথা ভেবে অন্তত বাইরে কারোর সামনে রিয়েক্ট করবেন না প্লিজ। আর পড়ে রইল আমার কথা, আমি আপনাকে বিরক্তও করব না, অধিকারও ফলাতে আসবো না। শুধু একটু থাকার জায়গা দেবেন এই বাড়িতে প্লিজ। একটু মাথা গোজার ঠাঁই পেলে আপনার হাজার লাথি ঝাঁটা পেটা হজম করেও থাকবো না হয়। দিদি, প্রহর কিছু একটা বলার চেষ্টা করেও থেমে গেল। কি বলবে সেটাই ঠিক করতে পারল না। তিথির সাথে রাতে যে ব্যবহারটা করেছে, তারপর মেয়েটার কাছ থেকে ক্ষমা চাওয়ার মতো মুখও নেই প্রহরের। তিথি আয়নায় এক নজর প্রহরের দিকে তাকিয়ে উল্টো করে প্রহরের হাত থেকে তাওয়ালটা এক টানে নিয়ে বারান্দা দিকে পা বাড়িয়ে দরজায় নখের শব্দে থমকে গেল। রুমের বাইরে থেকে কয়েকজনের হাসাহাসি শব্দ ভেসে আসছে। তিথি একবার প্রহরের মুখের দিকে তাকিয়ে আবার দরজার দিকে তাকালো। বাইরের হাসাহাসি শব্দ আরো স্পষ্ট হয়েছে, সাথে তাদের ঠাট্টা দেওয়াটাও স্পষ্ট শোনা যাচ্ছে রুম থেকেই। এদের কারোর সাথেই তেমন একটা পরিচয় হয়নি তিথির। সম্পর্কে হয়তো ও যা এসব হবে। তিথি কি বলবে কি করবে এসব ভাবতে ভাবতে রুমের বাইরে থেকে আবার দরজায় নখের শব্দ হলো। সাথে কেউ একজন টিপ্পনিও কাটলেন, আর সাথে সাথে একদল মেয়ের হাসিও যোগ হলো সাথে আবার। কি হলো ভাই, আজ কি কেউ রুম থেকে বের হবে না? নতুন বউটার মুখ কি দেখতে পাবো না আজকে? নাকি প্রহর ভাইয়া বউ পেয়ে আমাদের কথা ভুলেই গেছে? দরজার বাইরে থেকে হাসাহাসি শব্দ শুনে প্রহর এক নজর তিথির দিকে তাকিয়ে দরজা খোলার ইশারা দিয়ে বসন্তীকে চলে গেল।
তিথি থতমতো খেয়ে টাওয়ালটা হাতে ধরে আরো 2 মিনিট দাঁড়িয়ে রইল নিচের জায়গায়। মিনিট খানেক পরে আবার দরজায় নক করলো বাইরে থেকে। এবারে হাসির শব্দকে ছাপিয়ে পরিচিত একটা কণ্ঠস্বর কানে বাজলো তিথির। কণ্ঠটা আর কারো নয়, স্নিগ্ধার। তোমাদের কি মানুষের পিছে লাগা ছাড়া আর কোনো কাজ নেই ভাবি? ভাইয়ার মেজাজ কেমন জানো না তোমরা? তবুও সকাল হতে না হতেই ঠাট্টা তামাশা নিয়েই পড়েছো। তো কি করবো গো ননদিনী, প্রহর ভাইয়ের মেজাজ এতদিন না হয় কড়া ছিল, এখন তো নতুন বউ এসেছে, এবার দেখবে কেমন গোবেচারা হয়ে যায়। ছেলেরা বিয়ের আগে যতই কথায় কথায় বাঘের মতো গর্জন করুক না কেন, বিয়ের পর ঠিকই ভিজে বেড়াল হয়ে যায়। ভিজে বেড়াল হবে তাও আবার প্রহর ভাইয়া? ভাবির কি অবস্থা আল্লাহই ভালো জানে। বাকি মেয়েদের হাসির শব্দ ছাপিয়েও স্নিগ্ধার কথাগুলো কানে গেল তিথির। তিথি আর দেরি না করে তাড়াহুড়ো করে এসে রুমের দরজাটা খুলে দিল। রুমের দরজা খুলতেই মেয়ে বউয়েরা হুড় হুড় করে রুমে ঢুকে পড়ল। তাদের পেছন পেছন স্নিগ্ধাও রুমে ঢুকলো। তিথিকে সামনে দেখতে পেয়ে মেয়েটার ভীত সন্ত্রস্ত মুখে একচিলতে হাসির রেখা দেখা দিল। কেউ কিছু বুঝে ওঠার আগে স্নিগ্ধা প্রায় ছুটে গিয়ে তিথিকে জড়িয়ে ধরে ফেলল। ঠাট্টা সম্পর্কের ভাবেরা সেটা দেখে খিল খিল করে হেসে ফেলল। আর তাদের হাসির শব্দে তিথি আর স্নিগ্ধা দুজনেই লজ্জা পেয়ে গেল। স্নিগ্ধা বেচারি একটু বেশিই লজ্জা পেয়ে সরে এলো কিছুটা। কি গো ননদিনী, ভাবির জন্য মন কেমন করছে নাকি? মনে তো হচ্ছে ভাবির প্রাণের বান্ধবী, তাকে পুরো একটা রাত না দেখে বিরহে তোমার অন্তর কাহিল। উফ ভাবি, থামবে তোমরা? আমার ভাইয়ার মতো দজ্জাল একটা ভাইয়া থাকলে তোমরা টের পেতে আমি টেনশন কেন করছি। আহা, বোনগুলো আসলেই এমন প্যাচি হয় নাকি স্নিগ্ধা? কোথায় প্রহরের বউকে বোঝাবি কপাল গুনে এমন একটা জামাই পেয়েছে। আমাদের কপাল তো আর নতুন বউয়ের মতো ভালো না, তাই আর কি যেমন তেমন বর জুটেছে কপালে। তবু তো নিজের বর নিয়ে হাহুতাশ করছি, আর তোকে দেখ নিজের ভাইয়ের নামে বদনাম করে নতুন বউটাকে ভয় পাইয়ে দিচ্ছিস। প্রহরের মতো ভালো একটা ছেলের নামে এমন বদনাম কিন্তু মেনে নেওয়া যায় না স্নিগ্ধা। আমরা ওর ভাবিরা কিন্তু মানব না এই অপপ্রচার। স্নিগ্ধা ভ্রু কুঁচকে একবার ঘর ভর্তি মুখরা ভাবিতে দিকে তাকিয়ে কিছু বলতে গিয়ে নিজেকে আবার সামলে নিল। এই সমস্ত পাগল ছাগল মহিলাদের সাথে তর্ক করা মানে নিজের পায়ে নিজেই কোড়াল মারা। এখন উপর দিয়ে ভালো ভালো কথা বললেও পরে 8-10 জনের কাছে গিয়ে নানা মুখরোচক গল্পের ফিরিস্তি নিয়ে বসবে এরা। এরা এমনই, অন্যের সুখ দেখে এদের গায়ে যেন ফোসকা পড়ে। এই যে এখন প্রহরের নামে 2 ঢোক পানি বেশি গিলেছে, ঠিক 2 দিন আগেও এরা প্রহরের নামে পুরো পাড়ায় এটা ওটা রটিয়ে বেরিয়েছে। আজ যে তিথির সামনে প্রহরের গুণগান করছে, কাল পর্যন্ত সে প্রহরের সম্পর্কে তাদের বক্তব্য ছিল সম্পূর্ণ আলাদা। প্রহর নাকি মেয়েদের সাথে কথা বলতে জানে না, সম্মান করতে জানে না, কথায় কথায় রেগে গিয়ে গায়ে হাত তোলে। আর এইসব বদগুণের জন্য প্রাপ্তিওকে ছেড়ে চলে গেছে। অসুস্থটা তো হলো একটা বাহানা, মেয়েটার চলে যাওয়া আসল কারণ হলো প্রহর, ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা। কথাগুলো ভেবে স্নিগ্ধার কথা বাড়ালো না। তিথিকে হালকা করে ছেড়ে দিয়ে নিচু গলায় টুকটাক এটা সেটা জিজ্ঞেস করায় মন দিল স্নিগ্ধা। তুই কেমন হিংসুটে রে ননদি? তোর ভাইয়ের সুনাম করলাম বলে এমন ফিসফিস করে নতুন বউয়ের কান ভারী করছিস আমাদের নামে? ও নতুন বউ, এই ননদিনীকে এত মাথায় তুলো না গো, পরে এর জন্যই তোমার সুখের ঘরে আগুন লাগবে, দেখে নিও। কেমন হিংসুটে মেয়ে, নিজের ভাইয়ের নামে বদনাম রটায়। থাক বাবা, আমি আর কিছু না বলি, আজকাল একটু কারো ভালো বললেও দোষ। পাশ থেকে কেউ একজন টিপ্পনি কেড়ে আবার নিজেদের মধ্যে হাসাহাসি শুরু করে দিল। স্নিগ্ধা এতক্ষণ চুপ করে থাকলেও এবার মেয়েটার যেন রাগে সমস্ত শরীর চলে যাচ্ছে এদের কথায়। এতটা নিচু মনের মানুষ হয় কি করে সেটাই বুঝে উঠতে পারে না স্নিগ্ধা। এদের কথার ফাঁদে পড়ে তিথিও এদের মতো হয়ে গেলে মা বাবার শেষ আশাটাও ভেস্তে যাবে। না না না, এটা তো স্নিগ্ধা কিছুতেই মানতে পারবে না। তার জন্য এদের আরো 2-4টা কথা শুনতে হলেও স্নিগ্ধার সাথে সহ্য করে নেবে, কিন্তু এদেরকে তিথির ব্রেন ওয়াশ করতে দেবে না কিছুতেই। তাছাড়া এরা আবার প্রহর আর প্রাপ্তির ব্যাপারে কিছু বলে আগেই তিথি আর প্রহরের নতুন সম্পর্কটা বিষিয়ে দিলে তখন তো আর কিছুই করা থাকবে না। ভাবি, কপাল গুনে প্রহর ভাইয়ার মতো বর পেয়েছে বললে না তনয়া ভাবি? আসলে জানো কি, প্রহর ভাইয়ার মতো স্বামী পাওয়া আসলেই কপালের ব্যাপার। আর কি পেয়েছে সেটা বুঝতে পারাটাও কম ভাগ্যের ব্যাপার না, কিন্তু পরখ করতে পারলে কয়লার খনিতে হিরে পাওয়া যায়। আর না চিনলে হিরেকেও কাঁচের টুকরো ভেবে ধূর্ছাই করে
খড়কুটোয় ফেলে কেউ কেউ। শুধু কপাল থাকলে হয় না, তাকে যোগ্য মান সম্মানও দিতে হয়। স্নিগ্ধার কথায় তনয়া থতমত খেয়ে চুপ করে যেতেই বাস থেকে অন্য একজন চোখ কপালে তুলে তিথি দিকে তাকালো। তুই বড্ড বেশি বেহায়া আর বেয়াদব হয়ে গেছিস স্নিগ্ধা। আমরা নতুন বউটাকে দেখতে এসেছি বলে এভাবে অপমান করছিস তো? আর আসবো না, দেখিস। বউ ভাতেও না, তোর বিয়েতেও না। আমি তো অপমানের কিছু বলিনি ভাবি, তোমরা একটা কথা বললে তাই আমি ও কথার কথা বললাম। এখন তুমিই বলো না, ভাবি যদি প্রহর ভাইয়ার ভালোবাসাটা আদায় করতে না পারে তাহলে জেলখানায় বন্দি মনে হবে না নিজেকে, তাই না? বড্ড পাকা পাকা কথা শিখেছিস না? দাঁড়া, চাচিকে বলছি তোর বিয়ে দিতে। তখন এত পাকা পাকা কথা কোথায় থাকে, আমরাও দেখবো লো ননদি। স্নিগ্ধা কিছু না বলে হাসলো এবারে। শেষ পর্যন্ত যে অহেতুক একটা ঝগড়া শুরু হয়নি সেইটাই অনেক। নিজেকে মনে মনে 2-4টা গালি দিল স্নিগ্ধা। রাগের উপরে এইটুকু কন্ট্রোল নেই কেন কে জানে। নিজের মনে নিজেকে গালি দেওয়ার ফাঁকেই কারো কথা শুনে মুখ তুলে তাকালো স্নিগ্ধা। বাহ, নতুন বউ তো দেখছি বেশ গোছানো মেয়ে। সকাল হতে না হতেই রুমটা কি সুন্দর গুছিয়ে ফেলেছে। ফুলগুলো ঝেড়ে পরিষ্কার করে ফেলেছে বিছানাটা। বাহ। প্রহর ওয়াশরুম থেকে বের হতেই ভাবি শেষ কথাগুলো শুনতে পেয়ে রুমের দিকে এক নজর তাকালো। গতরাতের প্রহর যে বাসরের ফুলগুলো আক্রোশে ফ্লোরে ছুঁড়ে ফেলেছিল তার একটা কণাও সেখানে পড়ে নেই। বেলি ফুলে সাজানো ফুলের চেইন বা গোলাপের একটা পাপড়িও ফ্লোরে চোখে পড়ছে না দেখে প্রহর নিজের মনেই হাসলো। গতকাল এই রুমটার উপর দিয়ে যে মিনি টর্নেডো হয়ে গেছে সেইটা এই মুহূর্তে বোঝারও উপায় নেই। শুধু রুমটা কেন, এই নতুন মেয়েটার উপর দিয়ে যে ঝড় হয়ে গেছে সেইটাও কি বোঝা যাচ্ছে? অথচ সাজানো বাসরের ফুলের চেয়ে হয়তো এই অভিমানী মেয়েটার উপরেই বেশি রাগ ছেড়েছে প্রহর। মেয়েটার হয়তো কোনো দোষই নেই, আর কথাটা প্রহরও জানে। তাহলে রাগটা কেন সামলাতে পারেনি তখনও? টকটকে লাল বেনারসির সাথে অন্য কাউকে আশা করেছিল বলে, নাকি প্রহরের সমস্তটা জুড়ে শুধু সেই অন্য কারো অস্তিত্ব ঘুরে বেড়াচ্ছে বলে? প্রহর হয়তো নিজেও এই প্রশ্নের উত্তরটা জানে না। ভাবি, তোমার কপালে এদিকে কি হয়েছে? কালো হয়ে গেছে জায়গাটা, দেখি তো। উফ, এত ব্যথা পেলে কি করে? ইস, কেমন ফুলে গেছে জায়গাটা। স্নিগ্ধার কথাটা শুনে তিথি যতটা না চমকে উঠল তার চেয়ে বেশি চমকে উঠল প্রহর। বেখেয়ালে ধাক্কা দিয়ে তিথিকে বিছানা থেকে নামিয়ে দিতে গিয়ে একবারও মনে হয়নি মেয়েটা ব্যথা পেতে পারে। এখন স্নিগ্ধার কথা শুনে নিজেকেই কেন জানি অপরাধী মনে হচ্ছে প্রহরের। রাতে মেয়েটার সাথে এতটা খারাপ বিহেভ না করলেও তো চলতো। তাছাড়া রুম থেকে এত রাতে বেরিয়ে যেতে বলার পর মেয়েটা এই ঠান্ডার মধ্যে সারাটা রাত কোথায় ছিল কে জানে। প্রহর কিছুটা দূরে দাঁড়িয়ে তিথির মুখটা দেখে বোঝার চেষ্টা করলো কতটা কেটেছে মেয়েটার কপালে। আর কাজটা করতে গিয়ে এতক্ষণে ঘর ভর্তি ভিড়ের মাঝেও তিথি কাঁচো মুচো মুখটা চোখে পড়লো প্রহরের। না, আসলে অন্ধকারে দরজার সাথে একটু মাথায় লেগেছে, বেশি ব্যথা পাইনি। পাশ থেকে কয়েকজন মুখ টিপে মাখা হেসে কিছু একটা বলার চেষ্টা করতেই প্রহর হালকা গলা খ্যাকারি দিয়ে ওদের দিকে এগিয়ে এলো। প্রহর সবার উল্টো দিকে থাকায় কেউ ওকে দেখতে পায়নি এতক্ষণ, তাই এবারে হঠাৎ করে প্রহরের আশা টের পেয়ে রুমটা যেন রীতিমতো পিন পদ নীরবতায় ছেয়ে গেল। নতুন বাসায় এসেছো তো, মানিয়ে নিতে সময় তো একটু লাগবেই। তা আপনারা সবাই এত সকালে এই রুমে কি করছেন? প্রোগ্রাম তো দুপুরে। এখন থেকেই টেবিল বুক করতে চলে এসেছেন নাকি ভাবিরা? প্রহরের কথায় ভাবিদের মুখ কালো হয়ে গেছে ততক্ষণে। আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করেও সফল হলো না কেউই। সেটা দেখে প্রহর একটু শব্দ করেই হাসলো এবারে। আরে ভাবি, মজা করছিলাম আপনাদের সাথে, এত সিরিয়াসলি নেওয়ার মতো কিছু হয়নি। বাট এটা কিন্তু আপনারা একদমই ঠিক করেননি। নতুন বিয়ে করেছি, সকাল হতে না হতেই আপনারা কাবাবের হাড্ডির মতো এসে হাজির হয়ে গেছেন। আপনাদের বিয়ের পরদিন কি আমরা আপনাদের রোম্যান্সে বাগড়া দিতে গেছিলাম বলেন তো? প্রহরের কথা শুনে ভাবিরা থতমত খেয়ে গেলেও তিথি আর স্নিগ্ধা চোখ বড় বড় করে প্রহরের মুখের দিকে তাকিয়ে রইল। প্রহর সেটা বুঝতে পেরে এবারে নিঃশব্দে হাসলো। আপনাদের আমার নতুন বউকে দেখে মন ভরে গেলে এবার কি আমি আমার বউকে কিছুক্ষণের জন্য ধার পেতে পারি ডিয়ার ভাবিরা? প্রহরের শেষ কথাটায় স্নিগ্ধার রীতিমতো নাক মুখে ভীষণ খেল। কাশতে কাশতে বেচারির অবস্থা কাহিল। তিথিও থতমত খেয়ে কি করবে না করবে বুঝতে না পেরে শেষে বেডসাইড টেবিলের উপর থেকে এক গ্লাস পানি এনে দিল স্নিগ্ধাকে। ভাবিরা একে অপরের মুখের দিকে তাকিয়ে বিব্রত ভঙ্গিতে হাসার চেষ্টা করলো। আসলেই তো প্রহর ভাইয়া ঠিকই বলেছে, এত সকালে নতুন বরকনেকে বিরক্ত করাটা আমাদের উচিতই হয়নি। সরি গো নতুন বউ, সারাদিনের ঝক্কি ঝামেলায় টায়ার্ড নিশ্চয়ই অনেক।
তাছাড়া আমাদের দেবর সাহেব যে বউকে চোখে হারাচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে। আর বেশিক্ষণ থাকলে হয়তো প্রহর ভাইয়া রেগে গিয়ে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসবে। না বাবা, প্রহর ভাই, আপনার বউ আপনার জিম্মায় দিয়ে আমরা পালাই। বউ ভাতের অনুষ্ঠানে দেখা হবে, এখন বিদায় হই। কথা বলতে বলতে সবাই কোনো মতে রুম ছেড়ে পালালো। প্রহর সেদিকে এক নজর তাকিয়ে একটু বাঁকা হেসে আয়েশ করে বিছানার উপরে বসে স্নিগ্ধা তিথির দিকে তাকালো। স্নিগ্ধা এতক্ষণে বিষম সামনে ভ্রু কুঁচকে প্রহরের দিকে তাকিয়ে কিছু ভাবার চেষ্টা করছে যেন। আর বেচারি তিথি প্রহরের এই উদ্ভট কার্যকর্মে কিছুই না বুঝতে পেরে থতমত খেয়ে স্নিগ্ধার পাশে দাঁড়িয়ে আছে। এই লোকটার কোনো রহস্যই যেন মাথায় ঢুকছে না তিথির। এত রহস্যময় একজন লোকের সাথেই কিনা ওকে সারাটা জীবন থাকতে হবে। কথাটা চিন্তা করে তিথি কনফিউজড হচ্ছে নাকি ভয় হচ্ছে সেটাই বেচারি বুঝতে পারছে না। এদিকে বৌভাতের সময় কি হবে সেটা ভেবেও কেমন হাত পা ঠান্ডা হয়ে আসছে মেয়েটার। জীবনে এত কেন রসিকতা করে ওকে নিয়ে সেটাই যেন আমৃত্যু ক্ষোভ থেকে যাবে তিথির। মৃত্যু এই প্রশ্নটা জবাব দিতে পারবে কিনা কে জানে। কাজটা কিন্তু তুই একদম ঠিক করিসনি ভাইয়া, একদমই ঠিক করিসনি। স্নিগ্ধা কথাটা বলে আর এক সেকেন্ডও প্রহরের রুমে না দাঁড়িয়ে বেরিয়ে গেল। তিথি স্নিগ্ধার কথাটার মানে বুঝতে না পারে থতমত খেয়ে দরজা থেকে তাকালো একবার, আরেকবার প্রহরের দিকে। উনি কি কাজটা ঠিক করেনি সেটা জানার প্রচন্ড কৌতূহল হলেও প্রশ্ন করার সাহস পাচ্ছে না মেয়েটা। গতকাল রাতে এই লোকটার উপর অধিকার দেখানো বা তার কোনো কাজের কৈফিয়ত চাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হয়েছে তিথির। তিথি কথাগুলো ভাবার ফাঁকেই প্রহর একটু গলা খেয়াকারি দিয়ে উঠলে তিথি থতমত খেয়ে প্রহরের দিকে তাকাতেই দুজনে চোখাচোখি হয়ে গেল। তিথি তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। এই গভীর ঘোর লাগা চোখ দুটো দিকে তাকিয়ে থাকার সাধ্য যে তিথি নেই। যে চোখের গভীরতায় বারবার হারিয়ে যেতে মন চায় তিথির, সেই গভীরতার দিকে তাকানোরও যে অনুমতি নেই ওর। যার উপরে অধিকারী নেই তাকে দেখে অন্তরে চালা বাড়ানোটাকে বোকামি ছাড়া আর কি নাম দেবে তিথি? এই বোকামিটা 1000 বার করতে ইচ্ছে করছে তিথির, কিন্তু ওই যে অধিকার নেই। এই যে মিসেস তিথি চৌধুরী, ওয়ার্ড্রোবের সেকেন্ড ড্রয়ারে একটা বক্স আছে, একটু কষ্ট করে নিয়ে আসুন তো প্লিজ। জি, এই তো আনছি। তিথি তড়িঘড়ি করে ওয়ার্ড্রোবের সামনে গিয়ে বহু চেষ্টা করে টানা হেঁচড়া করেও ড্রয়ারটা খুলতে না পেরে শেষে একটু লজ্জা পেয়েই আবার প্রহরের দিকে ফিরে তাকালো। এবারে প্রহরের দিকে চোখ পড়তেই দেখলো প্রহর নিঃশব্দে হাসছে। লোকটা ঠোঁটের কোণে বাঁকা হাসিটা দেখেই তিথির ইচ্ছে করছে লজ্জায় মাটির সাথে মিশে যেতে। সামান্য একটা ড্রয়ার খুলতে না পারার মতো লজ্জাকর কি হতে পারে? তিথি আবার ওয়ার্ড্রোবের দিকে ফিরে ড্রয়ারটা টানার চেষ্টা করতেই এবারে প্রহর জোরেই হেসে ফেললো। বেচারি তিথির আর ড্রয়ার খোলার চেষ্টাও করা হলো না। ম্যাডাম, লকড একটা ড্রয়ারকে চাবি ছাড়া সারাদিন টানলেও খুলতে পারবেন কি? আপনার শরীরে নিশ্চয়ই হালকের আত্মা ভর করেনি, তাই না? লকড? এতক্ষণ ধরে টানাটানি করেও টের পাননি ড্রয়ার লক যে? কি সাংঘাতিক কথা এসব! এ কাকে বিয়ে করলাম রে বাবা? দেখুন, আমি কখনো এসব দামি আসবাব ব্যবহার করে অভ্যস্ত নই, তাই ঠিকঠাক জানিও না কোনটা কি। কেবল আন্দাজ করে সবটা বোঝার চেষ্টা করছি। দয়া করে ঠাট্টা বিদ্রুপ করবেন না কারো দুর্বলতা নিয়ে। ওয়েট, তোমার ফ্যামিলির তো অবস্থা ততটাও খারাপ না, বেশ ভালোই ফ্যামিলি স্ট্যাটাস। তাহলে এ কথা বললে কেন? এসব নর্মাল ফার্নিচারের ইউজ জানো না মানে? সচরাচর যা বাইরে থেকে দেখা যায়, বাস্তবে সেটার উল্টোটাও ঘটতে পারে। জীবনটা সবসময় সবার জন্য সমান নয়। মানে? কিছু না, চাবি কোথায় পাবো? ওয়ার্ডরোবের উপরে ছোট্ট বক্সগুলো দেখছো না? বাম পাশের বক্সে একদম উপরের ড্রয়ারে ওয়ার্ডরোবের চাবি, তারপরে ড্রয়ারে কাভার্ডের চাবি, আর লাস্ট ড্রয়ারে তোমার জন্য কেনা নতুন আলমারির চাবি, আর পাশের বক্সটায় সবগুলো ড্রয়ারেই আমার ঘড়িগুলো রাখা। আই লাভ কালেক্টিং ওয়াচ, আর ওয়াচগুলো আমি যত্ন করে রাখি সব সময়। এখন থেকে এগুলো তুমি সামনে রেখো। জি। নাও হারি আপ, বক্সটা বের করে আনো, নিচে যেতে হবে, সবাই ওয়েট করছে, রিমেম্বার। ও হ্যাঁ, এই তো নিচ্ছি। তিথি বক্স থেকে চাবি বের করে কাঁপা কাঁপা হাতে কয়েকবার চেষ্টা করে কাভার্ডের ড্রয়ারটা খুলতে পারল। প্রহরের কথা মতো ড্রয়ার থেকে ছোট্ট একটা বক্স বের করে এনে বিছানার উপরে রাখতেই প্রহর তিথির একটা হাত ধরে টেনে নিচের পাশে বসিয়ে বক্সটা খুলে কটনে একটু ওয়েনমেন্ট নিয়ে তিথির কপালে লাগানো শুরু করতেই তিথি থতমত খেয়ে সরে আসার চেষ্টা করল। অবশ্য সরে আসার আগেই প্রহর একবার ব্রু গুচকে তাকাতেই মেয়েটা আবার চুপচাপ বসে রইল। কপালে এতটা কেটে ফুলে গেছে, মেডিসিন লাগাতে পারোনি? ক্ষত এভাবে খোলা ছাড়লে ইনফেকশন হয়ে যেতে পারে, জানো না? মেডিসিন?
সব ক্ষততে কি মলম লাগানো যায়, নাকি সব ক্ষত সবার নজরে পড়ে? কই, কত বছর ধরে যে ক্ষতগুলো এখনো দগদগে ঘা হয়ে আছে, সেগুলোতে তো ইনফেকশন সেপটিক কিছু হলো না। মানে বুঝলাম না, কত বছরের ক্ষত? হেয়ালি না করে একটু বুঝিয়ে বলবি প্লিজ? কই না, রাস্তায় হাজারটা মানুষ হাজারটা চোট নিয়ে ঘুরে বেড়ায়, তারা সবাইকে ইনফেকশন হয়ে মরে যায় বলুন? কথা ঘুরিয়ে নিচ্ছ? থাক, যখন ইচ্ছে হবে তখনই না হয় শেয়ার করো। এখন ধীরে সুস্থে রেডি হয়ে নাও। ওপস, তার আগে নিচে চলো, ব্রেকফাস্ট করে তারপর রিসেপশনের জন্য রেডি হবে। রিসেপশন? অনেক মানুষ আসবে আজকে? ওই আর কি, তোমার আমার ফ্যামিলি ফ্রেন্ডস আর পাড়া প্রতিবেশী, এই আর কি, যতটুকু ফর্মালিটি না করলেই নয় আর কি। ও, আজকে তো নিজের বাড়িতে যাবে, তবু মুখটা কালো করে বসে আছো কেন? নাকি ফিরে আসবে কিনা সিদ্ধান্তটা নিতে পারছো না? নিজের বাড়ি? আনমনে নিজের বাড়ির কথাটা শুনে তিথি ম্লান হাসল। হাসিটা কেন জানি ভালো লাগলো প্রহরের। মেয়েটা সকাল থেকে কি এত ভাবছে জানার বড্ড কৌতূহল হচ্ছে প্রহরের। যার উপরে অধিকার ফলাতে চায় না, তার ম্লান হাসির পিছনে কৌতূহল কথাটা চিন্তা করে থেমে গেল প্রহর। গত রাতে মেয়েটার সাথে যা ব্যবহার করেছে, তাতে মেয়েটার ওর সামনে যে বসে আছে সেটাও তো প্রহরের কাছে দারুণ আশ্চর্যের। হয়তো মেয়েটা এই বন্ধনটা থেকে মুক্তির কথাই ভাবছে। কথাগুলো ভেবে নিজের অযাচিত কৌতূহলগুলোকে আর পাত্তা দিল না প্রহর। তিথি চোখের সামনে আঙুল দিয়ে তুড়ি বাজাতেই তিথি চমকে উঠল। এবার মেয়েটা কিছুটা ইতস্তত করছে দেখে প্রহর ফার্স্ট এইডের বক্সটা তিথির হাতে ধরিয়ে দিল। আবার কোন দুনিয়ায় হারালে? গতকালের বিহেভিয়ারের জন্য আই এম এক্সট্রিমলি সরি তিথি, বাট আমি কখনোই চাই না তুমি এই আনহেলদি রিলেশনটা সারা জীবন বয়ে বেড়াও। টেক ইউর টাইম। আজ তো বাসায় যাবে, ফ্যামিলির সাথে কথা বলে দেখো, তারপর না হয় সিদ্ধান্ত নিবে। বাট তুমি নিজের ইচ্ছায় যা ডিসিশনই নিবে আমি সেটা মেনে নিব। বাট সবকিছু তো এত জলদি হবে না, তাই এখন এসব চিন্তা করা বাদ দাও। তুমি এখানে থাকো বা তোমার নিজের বাড়িতে, ইটস নট এ বিগ ডিল। তুমি ভালো থাকলেই হলো, ওকে? কারো কথায় ইনফ্লুয়েন্সড হওয়ার প্রয়োজন নেই, নিজের মনের কথাটা শুনবে সব সময়, ওকে? এখন চলো তো, প্রচন্ড খিদে পেয়েছে। ওহো, তুমি চুলটা সেট করে নিচে এসো, আমি দেখি কে কি করছে। এই যে ম্যাডাম, আবার কোথায় হারালেন? হেল্প লাগবে কোনো? না না, আমি ফার্স্ট এড বক্সটা রেখেই আসছি। ওকে, তাড়াতাড়ি এসো। প্রহর বেরিয়ে যেতেই তিথি ধীর পায়ে এগিয়ে এসে ফার্স্ট এইড বক্সটা আগের জায়গায় রেখে ড্রয়ারটা লক করে চাবিটাও ঠিক আগের জায়গায় রাখল। তারপর ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নায় নিজের অবয়বটা দিকে তাকিয়ে ধীর হাতে ভিজে চুলগুলো আর আঁচড়াতে আঁচড়াতে নিজের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সব একসাথে ভাবার চেষ্টা করছে তিথি। প্রহরদের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধটা এসেছে শুনে অবাকই হয়েছিল তিথি। এমন একটা পরিবার থেকে প্রপোজাল আসার পর তো রিজেক্ট করার কোনো প্রশ্নই আসে না। তাই প্রহরের ছবিটা যখন বিছানার উপরে পড়া দেখল, তখনই বুঝতে পেরেছিল ছবি সেই হাসি খুশি দেখতে মানুষটার সাথেই ওর বাকি জীবনটা কাটবে। খুব যে সুখের আশা করে এসেছিল সংসার করতে, তাও কিন্তু না। যে জীবনভর কষ্ট আর লাঞ্ছও নাই দেখে এসেছে, সেই মানুষটা সুখের আশা করবেই বা কি করে? কিন্তু তাই বলে এই দ্বিধাদ্বন্দ্বের জীবনটাও কি ওর পাওনা ছিল? প্রহর, যাকে নিয়ে তিথি নতুন একটা জীবনের স্বপ্ন দেখেছিল, নতুন জীবনে পা দিতে না দিতে সেই স্বপ্নটাও কেমন নড়বড়ে মনে হচ্ছে তিথির। জীবন প্রতিবারই ওকে কেন সেই একই মোড়ে দাঁড় করিয়ে দেয়। কথাগুলো ভাবতে ভাবতে টের পেল কেউ একজন তিথির হাত থেকে চিরুনিটা নিয়ে নিয়েছে। তিথি থতমত খেয়ে আয়নার দিকে তাকাতেই প্রহরকে দেখেই চমকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই প্রহর তিথির কাঁধ চেপে আবারও বসিয়ে দিয়ে তিথির চুলে হালকা হাতে চিরুনি চালাতে লাগলো। এই যে ম্যাডাম, কি এত ভাবছেন বলুন তো? না আসলে বাবা শেষ হয়নি ম্যাডামের এখনো? কয়টা বাজে সে খেয়াল আছে? সরি, আসলে অনেক ভাবাভাবি হয়েছে, এখন চলুন, সবাই অপেক্ষা করছে আপনার জন্য। আপনাকে একটা কথা বলা ছিল। আরে বাবা, জরুরি কথা পরে বলো, এখন নিচে যাও, নাস্তা করে নাও, তোমার বাড়ির সবাই রওনা হয়ে গেছে এতক্ষণে। কি? কি কি? বাসার সবার সামনে এই সাজে যাবে নাকি? ম্যাডাম, রিসেপশনের জন্য পার্লার থেকে সাজাতেও তো আসবে আপনাকে, সে খেয়াল আছে? বাবা মার কথা কি বলছিলেন? ও আচ্ছা, বাবা কল করেছিল, ওনারাও একটু পরে বের হবে বলেছে। বাবা মা এসে যদি দেখে এখনো তোমার খাওয়া দাওয়া রেডি কিছুই হয়নি, কি ভাববে বলো তো? হুম হুম, তাই তো। দিদি, জি। কি হয়েছে তোমার? কিছু হয়নি তো। নিচে যাও তাহলে, কেমন? আসছি। জি। তিথি আলগোছে নিচে চুলগুলোকে খোঁপায় চড়িয়ে নিয়ে ঘোমটা টেনে বেরিয়ে গেল। প্রহর এতক্ষণ অবাক চোখে দিদিকে দেখছিল।
তিথি বেরিয়ে যেতেই স্নিগ্ধার কথাগুলো মনে পড়ল প্রহরের। প্রহর নাস্তা করতে নিচে ড্রয়িং রুমে যাওয়ার সময় স্নিগ্ধার সাথে দেখা। স্নিগ্ধা প্রহরের সামনেই দাঁড়িয়ে যায়। প্রহর ও ভ্রু কুঁচকে বনের দিকে তাকায়। এই মেয়ে যা বলা না বলে সামনে থেকে সরবেও না, সেটা প্রহর বেশ ভালোই জানে। তাই আর কথা না বাড়িয়ে ইশারায় জানতে চাইল কি হয়েছে। প্রাপ্তি আপুর রাগটা তুই ভাবির উপর ঝেড়েছিস শেষমেশ, তাই না ভাইয়া? তোকে তো আমরা আগেই বলেছিলাম তুই বিয়েটা করতে রেডি না থাকলে করিস না বিয়ে, কিন্তু তুই কি করলি? প্রাপ্তি আপু এই মেয়েকে বিয়ে করতে বলে গেছে বলে ওকে তোর বিয়ে করতেই হবে বলে জেদ ধরে বসলি, আর এখন বিয়ের 24টা ঘন্টাও হয়নি এখনো ওর গায়ে হাত তুলেছিস। সামনের দিনগুলোতে কি করবি বলতো? কথায় কথায় মারবি, বাড়ি থেকে বের করে দিবি, তারপর ডিভোর্স, তাই তো? এটাই তো তোর প্ল্যান? তোর এই অধঃপতনটা দেখে প্রাপ্তি খুব আনন্দ পাবে না রে ভাইয়া? স্নিগ্ধা, নিজের মনে আকাশ কুসুম গল্প বানিয়ে নিস না আগে থেকেই। যেমন ভাবছিস তেমন কিছুই হয়নি, জাস্ট অ্যাক্সিডেন্টলি। অ্যাক্সিডেন্টালি কি ভাইয়া? অন্ধকারে দরজার সাথে একটু মাথায় লেগে গেছে, বেশি ব্যথা পায়নি মেয়েটা, শুধু ওই একটুখানি কেটে গেছে। ভাবির মতো তুইও এসব বলবি নাকি এখন? ছোট হতে পারি, কিন্তু কোনটা বেখেয়ালে দেওয়ালে ধাক্কা লাগার দাগ আর কোনটা কাউকে ফেলে দেওয়ার কাটা, তার পার্থক্যটা ঠিকই বুঝতে পারি। স্নিগ্ধা, আসলে বিয়েটা তুই নিজের ইচ্ছে আর প্রাপ্তির শেষ ইচ্ছেটা পূরণের জন্য করেছিস ভাইয়া। এখানে ভাবির কি দোষ আমাকে বলতে পারবি? যদি দোষ থাকে তাহলে আজ বউ ভাতের পর ওকে ওর বাড়িতে রেখেই আসিস, আর যদি দোষটা ওর না হয়ে তোর হয় তাহলে দয়া করে তোর এই মিথ্যে জেদটা ছেড়ে দে। যে একবার চলে গেছে সে হাজার মাথা কুটলেও ফিরবে না ভাইয়া। তাই যে আছে তাকে নিয়েই ভালো থাকতে শিখে নে, নইলে হয়তো অতীত আগলে বসে থাকতে থাকতে বর্তমানের সাথে ভবিষ্যৎটাও কখনো বালির ঘরের মতো ধুয়ে মুছে যাবে, টেরও পাবি না। স্নিগ্ধার কথাগুলো ভেবে নিজেকে কেমন একটা অপরাধী মনে হচ্ছে প্রহরের। মেয়েটার তো আসলেই কোনো দোষ নেই, তবু নিজের রাগটা ওর উপরেই ছেড়েছে। প্রহর নিজের মনে এবার একটা সিদ্ধান্ত নিল, তিথি যদি সম্পর্কটা রাখতে না চায় তাহলে সেটাই করবে প্রহর। এই জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্কটা থেকে মুক্ত করে দেবে প্রহর ওকে। কিন্তু যদি তিথি সব মেনে নিয়েও থাকতে চায় তাহলে তাহলে কি করবে প্রহর? নিজে কি পারবে তিথিকে নিয়ে সবটা নতুন করে শুরু করতে? প্রাপ্তিকে ঘিরে তিল তিল করে করা স্বপ্নগুলোর ভাগ কি প্রহর আদৌ তিথিকে দিতে পারবে, নাকি ভালোবাসতে পারবে যতটা প্রাপ্তিকে বেসেছিল? ফোনে ইম্পর্ট্যান্ট একটা কল আসতে একটু বেরিয়েছিল প্রহর। হাতের কাজটা শেষ করে বাসায় ফিরে উৎসব মুখর একটা বিয়েবাড়ির ছবি দেখল প্রহর। প্রহর তিথির রিসেপশনে আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী প্রায় সবাই যোগ দিয়েছে। যে আত্মীয়দের চেহারা দেখেছে কয়েক বছর হয়ে গেছে, বা যে প্রতিবেশী দুদিন আগেও প্রহরের নামে দোষ ধরছিল, সবাই এসেছে অনুষ্ঠানে। কেউ আত্মীয়তা রক্ষা করতে, আর কেউ নতুন কোনো মুখরোচক গল্পের আশায়। কথাগুলো ভেবে নিজের মনে হাসতে হাসতেই স্টেজের দিকে চোখ পড়তেই থমকে গেল প্রহর। বরকনের জন্য স্টেজটা অন্যদের বসার জায়গা থেকে কিছুটা আলাদা করে করা হয়েছে। ফুল দিয়ে সাজানো স্টেজটার মধ্যমণি হয়ে বসে আছে একটা সাদা পরী। পরী বললেও হয়তো কম বলা হচ্ছে প্রহরের এই মুহূর্তে। ধবধবে সাদা একটা শাড়ি পরনে তিথির। সাদা জর্জেটের শাড়িতে সাদা রেশমি সুতোয় ফুলের কাজটা বেশ দারুণ করে ফুটিয়ে তুলতে পেরেছেন কারিগর। আর সেই সাদা ফুলে মোড়ানো শাড়িতে হালকা মেকআপের সাথে চুলে বেলির গাঁজরা জড়িয়ে পুরো বেলি ফুলের মতো দেখাচ্ছে তিথিকে। টুকটুকে রাঙা শাড়িতে বউয়ের বেশি তিথিকে দেখে প্রহরের ঘোর না লাগলেও আজ বৌভাতের দিন সাদা পরী রূপে তিথিকে দেখে অজান্তেই একটা হার্টবিট মিস হলো প্রহরের। একটু পরেই কেউ একজন সামনে এগিয়ে যাওয়ার সময় প্রহরের কাঁধের সাথে ধাক্কা লাগতেই প্রহরের হুঁশ হলো। এতক্ষণ তিথি দিকে এভাবে বোকার মতো তাকিয়েছিল, কথাটা ভাবতেই নিজেরই হাসি পেল প্রহরের। তিথি দিকে আরেক নজর তাকিয়ে রুমের দিকে রওনা হলো। এদিকে তিথিও একটু পরপর মুখ তুলে সামনে দিকে তাকিয়ে কারো খোঁজ করছে। কারো চোখে চোখ পড়তেই আবার লাজুক চোখ জোড়া নামিয়ে নিচ্ছে মেয়েটা। মানুষটা হুট করে কোথায় চলে গেছে জানে না তিথি। কাউকে ডেকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে লোকটা কোথায় গেছে জানে কিনা, কিন্তু তিথি নিজেও জানে কাজটা অসম্ভব ওর পক্ষে। মুখ নিচু করে কথাগুলো ভাবতে ভাবতে পাশ থেকে কারো কথা শুনে চমকে গেল তিথি। লাজুক হেসে মুখ লুকিয়েই বসে রয়েছে মেয়েটা। এতক্ষণের যত ছটফটানি সব যেন এক নিমিষে লজ্জার ঘোমটা দিয়ে ঘিরে ফেলেছে মেয়েটাকে। মুখ তুলে যে মানুষটার দিকে এক নজর তাকাবে সেই শক্তিটুকু যেন পাচ্ছে না মেয়েটা। ফুলে সাজানো স্টেজে একটা ফুলবড়ি দেখা পেলাম, আর কতক্ষণ মুখ লুকিয়ে হৃদয়ের দহন বাড়াবেন ম্যাডাম? একবার মুখ তুলে এই অধমকেও একবার দেখার সুযোগ করে দিবেন প্লিজ। বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পরও তিথি মুখ তুলছে না দেখে প্রহর আলতো করে তিথির হাতে হাত ছুঁয়ে দিল।
তিথি চমকে উঠে মুখ তুলে প্রহরের দিকে তাকাতেই তিথির চোখ সরল না প্রহরের উপর থেকে। তিথি শাড়ির সাথে ম্যাচিং করে সাদা শেরওয়ানিতে প্রহরকে দেখতে তুষার শুভ্র কোনো অলৌকিক দুনিয়ার রাজপুত্রের মতো দেখতে লাগছে তিথির কাছে। তার উপরে লোকটা ঠোঁটের কোণে ফুটে থাকা বাঁকা হাসিটা অন্যরকম একটা বিশেষত্ব ফুটে উঠেছে তার আজকের রাজপুত্রের সাথে। তিথির অবাক চোখে তাকিয়ে থাকার মাঝে প্রহর সবার চোখ এড়িয়ে নিজের হাতে ধরা টিস্যু পেপারটা আলতো করে তিথির কানের পিছে ছুঁয়ে দিল। তিথি থতমত খেয়ে গেল প্রহরের কাছে। প্রহর এবার হেসে একটু এগিয়ে গেল তিথির দিকে। এই ধবধবে সাদা পরিটাকে একটু কাজল ছুঁয়ে দিলাম, যাতে আমার ছাড়া আর কারো নজর না লাগে এই শুভ্রতার পরিটাকে। আইলাইনারের কালো ছোঁয়ার চেয়েও পরিটার টানা চোখে কাজলের কালিটা বোধহয় বেশি ভালো করে ফুটে উঠত। কিন্তু এই সাজে দেখার আগে তো ভাবতেই পারিনি এত মিষ্টি দেখতে লাগবে মিসেস চৌধুরীকে। জানলে তো আগেই বলে দিতাম। সাদা পরিটার কালো টানা টানা চোখ দুটো কাজলের আছড়ে আরো গভীর করে ফুটিয়ে তুলতে। ইস, জি, ওগো শুভ্র পরি, আপনার গভীর কালো চোখের মায়ায় আর কাউকে ডুবে মারবেন না প্লিজ। আপনার এই গভীর চোখে কেউ তাকালেও তাকে হয়তো খুন করে ফেলবো আমি। কি সব বলছেন আপনি? সবাই আছে এখানে, কেউ শুনলে কি ভাববে বলুন তো? কে কি ভাববে সেটা তোয়াক্কা করি না আমি। অবশ্য আজ তোমাকে কাজলের শ্বাসটা না দিয়ে ভালোই করেছে। কেন? ওই যে বললাম তোমাকে এমনিতে সাদা পরির মতো লাগছে, কাজলের ছোঁয়ায় তো মায়াবিনী লাগতো। আর আমার সামনে কেউ আমার গল্পের মায়াবিনীর দিকে হা করে তাকিয়ে থাকতো, তাহলে হয়তো এতক্ষণ একটা ছোটখাটো ফাইট সিন হয়ে যেত। ব্যাপারটা কি ভালো দেখাতো বলো? আপনি কি সব আবোল তাবোল কথা বলছেন আজকে? আপনি কি ড্রিঙ্ক করে এসেছেন নাকি? তোমাদের মেয়েদেরকে নিয়ে এই এক সমস্যা, কমপ্লিমেন্ট দিলে সেটা মানতেই চাও না। কিন্তু যদি বলতাম দেখতে একদম পেতনির মতো লাগছে, সাদা শাড়িতে জলজান্ত শেওড়া গাছের শাকচুনির মতো লাগছে, সেটা তো নেচে নেচে বিশ্বাস করে নিতে। বড়ই অদ্ভুত এই মেয়ে জাতি। প্রহরের মুখের দিকে হা করে তাকিয়ে রইল তিথি। লোকটা কি সব উল্টোপাল্টা কথা বলছে, সবই তিথির মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রহর একটু বিরক্ত হয়ে তিথির মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কারো একটা কথা শুনে চমকে তাকালো। মেয়ে জাতি যদি এতই অদ্ভুত হয়, তাহলে ভাই তুই বিয়ে করলি কেন? কোথায় ভেবেছিলাম দুই বন্ধু একসাথে বিয়ে করব। আমার সব ইচ্ছেই পানি ঢেলে দিয়ে নিচে তো বিয়ে করে নিলি, এখন আবার মেয়ে জাতিকে দোষ দিয়ে আমাকে ভয় দেখাতে চাইছিস। এটা কেমন বন্ধুর কাজ করলি তুই প্রহর? তন্ময়, স্টেজের সামনে দাঁড়ানো লোকটাকে দেখে প্রহর প্রায় লাফিয়ে স্টেজ থেকে নেমে এসে জড়িয়ে ধরল তাকে। দুই পুরাতন বন্ধু বহুদিন পর একে অন্যকে পেয়ে যেন কোথায় আছে সব ভুলে ছেলে মানুষই শুরু করেছে। সবাই হা করে সেটাই দেখছে। প্রহর নিজেকে সামলে নিয়ে তন্ময়ের পেটে ধুপ করে একটা ঘুষি বাগিয়ে দিতেই বেচারা তন্ময় ব্যথায় কোকিয়ে উঠে একটু সরে এলো প্রহরের কাছ থেকে। তন্ময় একটা জোরে নিঃশ্বাস নিয়ে প্রহরের উপর হামলা করলো। ধীরে ধীরে হাসি মুখেই দুই বন্ধুর পাগলামি দেখছে। অবশ্য ওদের দুজনের ছেলে মানুষই একটু পর থেমেও গেল হঠাৎ আসা ঝড়ের মতো করেই। এবার আবার দুই বন্ধু একে অন্যকে জড়িয়ে ধরলো বহুদিন আগের সে হারিয়ে যাওয়ার অভ্যেসের মতো করে। শালা, এত বছরে এতবার করে বলার পরেও ফিরিসনি দেশে। শুধু মোবাইলের মধ্যে তোর পায়ে ধরাটা বাকি ছিল আমাদের। আজ হুট করে দেশে ফিরে তুই এসেছিস আমাকে তোর দুঃখের ফিরিস্তি শোনাতে। তোকে শালা গুলি করে মারা উচিত, এটা জানিস তুই? তোকে আমার প্রেমের কাহিনী শোনাতে গিয়েছিলাম, তুই কি বলেছিলি মনে আছে? বলেছিলি সেটেল না হলে শুধু প্রেমই করা যাবে। কেন ভাই তোর বোনকে বিয়ে দেবে না? সে আমার প্রাণের বন্ধু হলেও একজন বেকারের হাতে নাকি নিজের বোনকে তুলে দেবে না। একবার ভাবতে পারিস আমার মনের অবস্থাটা? কাজকর্ম ছেড়ে যার জন্য স্বপ্নের রাজপ্রাসাদ গড়ব তাকেই পাবো না। এটা মেনে নেব কি করে ভাই? তুই কি পাগল তন্ময়? আমি তোকে একটা কথা বললাম বলে তুই সব ছেড়ে ছুড়ে, এটা কেমন পাগলামি? ভাইরে ভাই, যাকে নিয়ে জীবনের বাকি সময়টুকু পার করতে চাই, তার জন্য যোগ্য হয়ে তার ভাইয়ের সামনে এসে দাঁড়ানোর যোগ্যটুকু অর্জন করতে গেছিলাম। আশা করি মহারানীর ভাই এবারে বোনকে আমার হাতে তুলে দিতে আপত্তি করবে না। এতগুলো বছর পর ফিরেছিস তো বুড়ো হয়ে, মেয়ে কি তোর জন্য অপেক্ষা করে বসে আছে নাকি? নাকি মেয়ের ভাই তোর ফেরার আশা এত বছর নিজের বোনকে ঘরে বসিয়ে রেখেছে? আমি বুড়ো হারামি, তাহলে তুইও বুড়ো। আর বুড়ো হয়ে তুই পরীর মতো একটা বউ পেলে আমিও পাবো নিশ্চয়ই। স্বপ্নের রানীকে পাই না পাই, একটা পরী পেলে চলবে। তন্ময় কথা বলার ফাঁকে তার ব্যস্ত চোখ দুটো ভিড়ের মাঝে কাকে যেন খোঁজার চেষ্টা করছে। প্রহর সেটা বুঝতে পেরে এবারে হালকা করে আরেকটা খুশি দিল তন্ময়ের কাঁধে। তন্ময়ের মনোযোগ আবার প্রহরের দিকে ফিরল।
ভাই রে ভাই, বিয়ে করে তোর উন্নতি হলো নাকি অবনতি বুঝতে পারছি না। কথায় কথায় ধুমধাম মারছিস যে। এই যে ভাবি, আমি ওর বন্ধু বলে এসব নির্যাতন মুখ বুজে মেনে নিচ্ছি। আপনি কিন্তু একদম মানবেন না, বলে দিলাম। নারী নির্যাতনের মামলা ঠুকে দেবেন। প্রয়োজন হলে আমি আপনার পক্ষে সাক্ষী দেব। তুই বেটা এতদিন পর দেশে ফিরে এসেছিস, কিন্তু মানুষ হলি না। এখনো নজর এদিক ওদিক চোরকির মতো ঘুরছে। আবার বলছিস মারছি কেন? ভাই রে ভাই, কারো বোনকে তো বিয়ে করতে পারবো কিনা বুঝতে পারছি না। ভাবছি তোর রিসেপশন থেকে তোর এক শালিকাকে পটিয়ে নিয়ে গিয়ে আজই বিয়ে করে ফেলবো। এত অপেক্ষা করার ধৈর্য আমার নেই ভাই। তুই জীবনেও সিরিয়াস হবি না, তাই না তন্ময়? সিরিয়াসলি বলি না বলেই তো তোর সাজেশন শুনে এতগুলো বছর অন্য একটা দেশে নিজেকে প্রতিষ্ঠিত করতে গাধার মতো খেটেছি। মানে কিছু না, নিজে তো বিয়ে করে হাত পা ঝেড়ে ফেললি। এবারে তোরা নতুন বর বউ মিলে আমাকে একটা বউ এনে দে। তোর পায়ে পড়ি ভাই। তন্ময়, আরে বাবা, এ কি ধরনের বায়না? বায়না হলে বায়না, তুই আমাকে আমার বউ এনে দে। দরকার হলে তোর হানিমুন আমি স্পন্সর করব। ভাই রে, আমার বই খুঁজে দিয়েছে আরেকজনে। আমি আর তোর জন্য কি বউ খুঁজবো বল? সালা, তোকে নিয়ে যে কিচ্ছু হবে না সেটা আমি জানতাম। ও ভাবি, এই অদম ভাইটির জন্য আপনার বোন বা ননদিকে খুঁজে দিন না প্লিজ। আজীবন আপনার পার্টিকে ভোট দেব, প্রমিস। তিথি তন্ময়ের কথাটা শুনে হেসে ফেলল। কিছু বলল না দেখে তন্ময় আবার প্রহরের সাথে বকবক করায় মন দিল। দূর থেকে কেউ একজন যে এতক্ষণ ধরে ওদের পাগলামিগুলো দেখে চোখের পানি গোপন করতে নিঃশব্দে পিছিয়ে গেছে, কেউ সেটা খেয়ালই করল না। প্রহরের সাথে অনেকক্ষণ পাগলামি করার পর প্রহরকে প্রায় এক প্রকার ঠেলে নিয়ে স্টেজে তিথির পাশে বসিয়ে দিয়ে এসেছে তন্ময়। বৌভাতের প্রোগ্রামে বর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, ব্যাপারটা কেমন দেখায় না? অবশ্য তন্ময়ের মাথায় এত ফর্মালিটি চিন্তা নেই। তার সমস্ত অস্বস্তি জুড়ে যার বসবাস, তাকে খুঁজে পেতেই এখন তন্ময়ের সমস্ত সত্তা যেন এতক্ষণে বিদ্রোহ করতে চাইছে। এতদিন পর বন্ধুর সাথে দেখা হয় না, তাকে ছাড়তে ইচ্ছে করছে, আর না প্রিয় মানুষটাকে এক নজর দেখার লোকটাকে সামলাতে পারছে। শেষে নিজেকে কোনো মতে এটা সেটা বুঝিয়ে প্রহরকে বিদায় দেওয়ার সিদ্ধান্তটাই নিয়েছে তন্ময়। প্রহরেরও তো একটু প্রাইভেসি প্রয়োজন। তন্ময় স্টেজের দিকটা ঘুরতে ঘুরতে প্রহরদের বাড়ির ভেতরের দিকেই পা বাড়ালো। বাড়ির ভেতরে কাউকে দেখতে না পেয়ে একটু হতাশ হয়েই ফিরে যাচ্ছিল তন্ময়। একটা রুমের পাশ দিয়ে আসার সময় একটা চাপা কান্নার শব্দ শুনে তন্ময় থেমে গেল। এই বিয়ে বাড়িতে এত আনন্দের মাঝে কে কান্না করছে জানার কৌতূহলটা দমাতে পারল না ছেলেটা। দরজায় নক করবে এমন সময় খেয়াল করলো দরজাটা বন্ধ নয়, হালকা করে চাপিয়ে দেয়া। তন্ময় কিছু না ভেবে হালকা করে ঠেলা দিতেই দরজাটা নিঃশব্দে খুলে গেল। দরজা খুলে যাওয়ার পরেই দৃশ্যটা দেখে তন্ময় অবাক হলো নাকি আকাশ থেকে পড়লো সেটা তন্ময় নিজেও জানে না হয়তো। ফ্লোরে কুটি কুটি হয়ে বসে বিছানায় মুখ লুকিয়েছে মানুষটা কাঁদছে। তার মুখ দেখতে না পারলেও তন্ময়ের বুকের ভেতরটা তার কান্নায় কেমন হাহাকার করে উঠল। হালকা গোলাপি রঙে বার্বি ডল টাইপের লেহেঙ্গাটা ফ্লোরে এমন অবহেলায় লেপ্টে আছে যেন কোনো রাজকন্যা তার সবচেয়ে প্রিয় জিনিসটা হারিয়ে শোকে মিলিয়ে গেছে। তাই ফুলের নকশা তোলা মখমলের ওড়নাটা যেন তার পাশে ঝিরি ঝিরি ঝর্ণার মতো নীরবে কান্নার ঢেউ তুলছে। রাজকন্যার বিশাল প্রাসাদেও যেন কান্নার রোল পড়েছে বলে ভ্রম হচ্ছে তন্ময়ের। নিজের চিন্তা ভাবনাগুলো কেমন গোলমাল পাকিয়ে যাচ্ছে তন্ময়ের চোখের সামনে। এই মেয়েটা কে জানার আগ্রহ বাড়ার সাথে সাথে ছোট্ট একটা আশার আলো উকি দিচ্ছে যেন তন্ময়ের ভাঙা মনের কোনায়। কেন মনে হচ্ছে এই সে যার জন্য 7 সাগর পাড়ি দিয়ে ফিরেছে তন্ময়। কেমন একটা ঘোরের মাঝেই তন্ময় মেয়েটার কাছে এগিয়ে গিয়ে একটু দূরত্ব রেখে দাঁড়ালো তন্ময়। কাবা কাবা গলায় কি বলবে সেটাও ঠিক করতে পারল না ছেলেটা। আবেগগুলো হুট করেই যেন গলায় এসে জড়ো হয়ে কথাগুলো আটকে দিতে চাইছে। তবু নিজেকে সর্বোচ্চ চেষ্টা করে রাজকন্যাকে ডাকলো তন্ময়। যদি মুখ তুলে একবার তাকায় তার ক্রন্দনরত প্রেয়সী। এভাবে কাঁদছ কেন? আজকে এত খুশির দিনটাও এভাবে কেঁদেই নষ্ট করবে শ্রী? শ্রীনামটা শুনেই চমকে মুখ তুলে তাকালো স্নিগ্ধা। ওকে এই অদ্ভুত নামে ডাকার মতো যে পৃথিবীতে একটা মানুষই আছে যার উপরে রাজ্যের অভিমান জমিয়ে বসেছিল এতগুলো দিন। আজ এতগুলো বছর পর কোথা থেকে লোকটা এসে ওর বহুদিন পুরনো ক্ষতটাকে আরো বিধ্বস্ত করে তুলতে চাইছে সেইটাই বুঝতে পারছে না স্নিগ্ধা। স্নিগ্ধার নিষ্পলক চাহনিটা এতদিনের সমস্ত অভিমান নীরবে প্রকাশ করছে তন্ময়ের কাছে। চোখাচোখি হতেই স্নিগ্ধা চোখ সরিয়ে নিয়ে তাড়াহুড়ো করে নিজের কান্না ভেজা চোখচোরা অন্যদিকে ফিরিয়ে নিতেই তন্ময় স্নিগ্ধার সামনে বসে পড়ল। নিজের এত বছরের অন্তর্ধানের কি ব্যাখ্যা করবে তন্ময় সেটা ভাবতে ব্যস্ত।
স্নিগ্ধা নিজের মুখটা দু হাতে মুছে নিয়ে আবার তন্ময়ের দিকে ফিরল। আরে তন্ময় ভাইয়া যে অনেকদিন পর এলেন এবারে। আমি তো আরো ভাবলাম এই জীবনে বুঝি আর আপনার সাথে দেখা হবে না। তন্ময় চমকে উঠল স্নিগ্ধার কান্না ভেজে কণ্ঠটা শুনে। এবার আর কিছু ভাবতে সময় নষ্ট করল না তন্ময়। হুট করে এগিয়ে এসে স্নিগ্ধার ভেজা মুখটা দু হাতে তুলে ধরল। এসব কিরকম কথা শ্রী? এসব কথা একদম বলবে না, বলে দিলাম। রেগে আছে আমার পরে মানছি, তবুও একদম মুখে আনবে না। স্নিগ্ধা এতক্ষণে নিজেকে সামলে নিয়েছে। ধীর হাতে নিজেকে তন্ময়ের হাত থেকে ছাড়িয়ে নিয়ে শান্ত হয়ে তন্ময়ের মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস গোপন করল স্নিগ্ধা। আপনার কোথাও ভুল হচ্ছে ভাইয়া। এই নামে আমাদের বাড়িতে কেউ থাকে না। আগে কখনো থাকতো কিনা জানি না, তবে এখন আর থাকে না। আর আপনি এখানে কি করছেন? প্রহর ভাইয়া রিসেপশন বাইরে হচ্ছে, আপনার সেখানে যাওয়া উচিত। আপনি যান, ভাইয়ারা হয়তো এতক্ষণে আপনার খোঁজ করছে। এভাবে অভিমান করে থাকবে শ্রী? আমার কথাটা একবার শুনবে না? আমি কেন চলে গেলাম? এই 4টা বছর কি করে আমার স্ত্রীর থেকে দূরে থেকেছি? আমার কিচ্ছু জানার বা শোনার নেই তন্ময় ভাইয়া। আপনার লাই, আপনার নিজের রুলস, নিজের সিদ্ধান্ত। সেসবে আমার নাক গলানোর যেমন অধিকার নেই, তেমনি আমার মন্তব্য করারও কোনো কারণ নেই। হ্যাঁ, হুট করে যখন আপনার আশা বন্ধ হয়ে গেল, অবাক হয়েছিলাম সেদিন। এর বেশি কিচ্ছু না। তাই কেন চলে গেলেন সেটা জানারও কোনো প্রয়োজন দেখছি না। সত্যি কি অবাকই হয়েছিল শ্রী? আর কিছু না? কিছু ফিল করনি এই মানুষটা না থাকায়? না। স্নিগ্ধার বরফ শীতল কণ্ঠে না শব্দটা শুনে চমকে উঠল তন্ময়। মেয়েটা অভিমান করে থাকবে সেটা তন্ময় জানতো, তাই বলে এতটা পাথর হয়ে যাবে কয়টা বছরে? তন্ময়ের অবাক চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে স্নিগ্ধা ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে নিচের ড্রেসটা ঠিক করে অন্যটা ঠিক করায় মনোযোগ দিল। তন্ময় থতমত খেয়ে কিছুক্ষণ বসে থেকে নিজে উঠে দাঁড়ালো। কিছুই যদি না করো তাহলে এত কাঁদছিলে কেন? আপনার হুট করে নিরুদ্দেশ হওয়ার জন্য যেমন আপনি কাউকে জবাবদিহি করতে বাধ্য নন, তেমনি আমি কেন কাঁদছি সেটার জবাবদিহি করতে আমি বাধ্য নই। ঝগড়া করতে চাইছ নাকি শাস্তি দেবে বলে ডিসিশন নিয়েছ? আপনার সাথে আমার না ঝগড়া করার সম্পর্ক আছে, আর না শাস্তি দেওয়ার মতো সম্পর্ক আছে। তাই কোনোটারই প্রশ্ন উঠছে না। শ্রী, আমার কথাটা একবার শোনো না প্লিজ, তারপর না হয় অভিমান করো। আমি কিচ্ছু বলতে আসবো না তখন। দেখুন ভাইয়া, আপনাকে আবারও বলছি, এই বাড়িতে স্ত্রী বলে কেউ নেই। যদিও থাকতো, মনে করুন সে আরো 4 বছর আগে মরে গেছে। আজ যে আপনার সামনে দাঁড়িয়ে সে স্নিগ্ধা, আপনার বন্ধুর ছোট বোন। বন্ধুর বোনের কাছে অভিমান আশা করাটা একটু বোকামি না বলুন? স্নিগ্ধা, ভাইয়ার শ্বশুরবাড়ির লোকজন মনে হয় এতক্ষণে চলে এসেছে। আমি রেডি, অনেক দেরি হয়ে গেছে। ইস, আচ্ছা ভাইয়া, আপনি কি কিছু খুঁজছিলেন? খুঁজুন, আমি স্টেজের ভাবির কাছে যাচ্ছি। কিছু কি লাগবে আপনার? আমার তোমাকে লাগবে শ্রী, আমার শ্রীকে। 4 বছর আগের সেই মানুষটিকে যে আমাকে এক নজর দেখবে বলে দরজার আড়ালে লুকিয়ে থাকতো, আমার সাথে কথা বলবে বলে এটা সেটা বাহানায় বারবার ড্রয়িং রুমে ঘুরঘুর করতো। সেই পাগলি মেয়েটাকে আমার চাই স্নিগ্ধা, এনে দিতে পারবে? মরা মানুষ ফিরে আসে না ভাইয়া। যাকে খুঁজছেন তাকে পাওয়ার আশা ছেড়ে দিন। হারিয়ে ফেলার পর হাজার খুঁজলেও পাওয়া যায় না। স্নিগ্ধা, শোনো না। আর কিছু শোনার নেই। দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না ভাইয়া। বন্ধুর বোনের পেছনে ঘুরঘুর করা খুব একটা সম্মানের কাজ নয় বোধ হয়। অন্তত আপনার বন্ধু যখন জানতে পারবে, তখন মনে হয় না আপনার কাছে খুশি হবে। আসি, সরি, বাই। তন্ময়কে কিছু বলার সুযোগ না দিয়ে স্নিগ্ধা বেরিয়ে গেল রুমটা থেকে। তন্ময় শুধু অপলকে স্নিগ্ধাকে যেতে দেখল। মেয়েটাকে আটকানোর সুযোগ পর্যন্ত পেল না। এত বছরের অভিমানের পাহাড় কি করে ভাঙবে সেটাই ভাবছে তন্ময়। অন্য কেউ হলে হয়তো প্রহরের বা অন্য কোনো ফ্রেন্ডের হেল্প নিত তন্ময়, কিন্তু নিজের বেস্ট ফ্রেন্ডের বোনের রাগ ভাঙাতে কার হেল্প চাইবে বেচারা? আর হেল্প চাইলেও কি হেল্প চাইবে? অন্যদিকে রিসেপশনে তিথির বাড়ির লোকজনও চলে এসেছে। এর আগে তেমন কারো সাথেই পরিচয় হয়নি প্রহরের। ঠিক পরিচয় হয়নি বলে ভুল হবে, পরিচিত হওয়ার আদৌ কোনো ইচ্ছেই প্রহরের ছিল না।
জেদ চেপেছিল বিয়ে করার। কোনো কিছু না ভেবেই বিয়ে করে তিথিকে নিয়ে আসে প্রহর। কিন্তু এখন কেন জানি সম্পর্কটাকে একটা হলো সুযোগ দিতে চাইছে প্রহর। কি সুযোগ দিতে চায় সেটা প্রহর নিজেও জানে না, শুধু জানে মেয়েটাকে কষ্ট দিতে ইচ্ছে করছে না প্রহরে। অন্তত প্রাপ্তির রাগটা তিথির উপরে ছাড়তে চাইছে না প্রহর। রিসেপশনে টুকটাক ফর্মালিটি শেষ করে তিথিকে নিয়ে শ্বশুর বাড়িতে গেছে প্রহর। প্রহর যে যাবে সেটাকে কল্পনাও করতে পারেনি, এমনকি হয়তো তিথিও আশা করেনি প্রহর আসবে। অবশ্য শ্বশুর বাড়িতে এসে প্রহর বেশ এনজয় করেছে বলা যায়। আত্মীয় স্বজনদের সাথে পরিচয়, খাওয়া দাওয়া, হাসি তামাশা, এত কিছুর মাঝেও তিথির দিকেও নজর পড়েছে প্রহরে। সকাল থেকেই মেয়েরা কি এত ভাবছে সেটাই বুঝতে পারছে না প্রহর। সবার সাথে একটা জোর করে হাসি মুখে কথা বললেও কেমন একটা চাপা যন্ত্রণা দেখা যাচ্ছে মেয়েটার চোখে মুখে। মেয়েটাকে আলাদা করে যে কি হয়েছে জিজ্ঞেস করবে সেই সময়টুকুও পাচ্ছে না প্রহর। এক একবার এক একজন এসে ভিড় করছে প্রহরকে ঘিরে। এর মধ্যে তিথি কেউ একা পাচ্ছে না। মেয়েটার মুখটা কালো করে রেখেছে, দেখতে একদম ভালো লাগছে না প্রহরে। কেন এমন হচ্ছে কে জানে। রাতেও খাওয়া দাওয়ার পর বেশ অনেকক্ষণ আড্ডা চলল। প্রহর যখন রুমে এসেছে তখন ঘড়িতে 1টার বেশি বাজে। রুমে এসে একটু অবাক হলো প্রহর। তিথি তখনও জেগেই বসেছিল, প্রহরকে খেয়াল করেনি। তাই প্রহরের দরজা বন্ধ করার শব্দে চমকে উঠে মুখ তুলে তাকালো তিথি। প্রহর এসে বিছানায় গা এলিয়ে দিল বিছানায়। সারাদিন পর এতক্ষণে একটু শোয়ার সময় পেয়েছে ছেলেটা। তিথি কিছু না বলে চুপচাপ বসে রইল খাটের সাথে হেলান দিয়ে। প্রহর কিছুক্ষণ চুপ করে শুয়ে থেকে ব্রু কুঁচকে তিথির দিকে তাকিয়ে রইল। মেয়েটা আবার ভাবনার জগতে হারিয়ে বুঝতে পারছে প্রহর। তিথির এমন চুপ করে থাকা বড্ড বেশি জ্বালাতন করছে প্রহরকে। শেষমেশ আর থাকতে না পেরে তিথির শাড়ির আঁচল চেপে টেনে তিথিকে নিজের দিকে টেনে নিল প্রহর। প্রহরের এমন কাছে মেয়েটা চমকে গেছে সেটা বলাই বাহুল্য। প্রহর তিথির গালে আলতো করে হাত ছুঁয়ে দিয়ে তিথির মুখের দিকে তাকালো। কি হয়েছে বলো তো তোমার? সকাল থেকে দেখছি একটু পর পর ভাবনার জগতে ডুব দিচ্ছ। কি এত ভেবে কুল কিনারা করতে পারছো না? আমাকে বলো তো শুনি, আমি কোনো হেল্প করতে পারি কিনা দেখি। সব ভাবনা শেয়ার করা যায় না, কিছু কথা নিজের মধ্যেই রাখতে হয়, কারণ না জানাই ভালো। কি এত ভাবনা তোমার? কি করে আমার থেকে মুক্তি পাবে? বাড়িতে কেউ কি মানছে না? সবাই তো বেশ আড্ডা দিল আমার সাথে, রাজি হচ্ছে না তোমার বাড়িতে ফিরে আসার। নাকি বলোইনি এখনো পর্যন্ত কাউকে এই ব্যাপারে? যে মানুষটা নিজেই আপনার বাড়ির কোণে থাকার মন্য একটু আশ্রয়, সামান্য একটু আশ্রয় চাইলেও তাকেই জিজ্ঞেস করছেন এই কথা। আপনার কি ধারণা আমি এই বাড়িটাই থাকতে চাই? এতদিন যখন থাকতে পারিনি তখন কারো ঘাড়ের থেকে বোঝাটা থেকে তাদেরকে মুক্তি করে দিয়ে এখন থাকতে চাইবো? ঘাড়ের বোঝা মানে? আর থাকতে পারোনি মানেটা কি? সব কথার মানে হয় না জনাব। আমি তোমার কথা রাগামাতা কিচ্ছু বুঝতে পারি না বাবা। আচ্ছা তিথি, এই রুমটা তোমার না, তাই না? বিয়ের পর তোমার আমার জন্য রুমটাকে সাজানো হয়েছে, রাইট? কি করে বুঝলেন? তুমি এক রাতের জন্য ওই বাড়িতে গেছো, তবু রুমটায় তোমার একটা ছোঁয়া টের পেলাম আজ। অথচ এই রুমটায় তোমার উপস্থিতিটুকু নেই। কেন বলো তো? তোমার রুমটা দেখার ইচ্ছে হচ্ছে আমার, কেন জানি। বলেছিলাম না এসব আভিজাত্য আমার জন্য না। এখানে কোথাও আমার ছায়াটুকুও পাবেন না। আমার বসবাস অনেক দূরে, অন্ধকারে। এত আলোর পৃথিবীটা আমার জন্য না। মানে? তিথি এবারে আর প্রহরের কথাটা জবাব দিল না। একটু সরিয়ে এসে আবার বিছানায় হেলান দিয়ে বসে ছোট্ট একটা দীর্ঘশ্বাস চাপার চেষ্টা করলো। আর প্রহর কিছুই না বুঝে তিথির মুখের দিকে বোকার মতো তাকিয়ে রইল। মেয়েটার কথাগুলো সবই মাথার উপর দিয়ে যাচ্ছে প্রহরের। এত রহস্যময়ী কেন মেয়েটা? এত রহস্যের সমাধান আদৌ কি এক জীবনে করে উঠতে পারবে প্রহর? নাকি এই মায়াময়ী রহস্যের সমাধান করতে আরো কয়েকটা জীবন লেগে যাবে কে জানে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। সারাদিনের ক্লান্তিতে কখন ঘুমিয়ে গেছে প্রহর টেরই পায়নি একদম। প্রচন্ড টায়ার্ড হলেও প্রতিদিনের মতো আজও মাঝরাতে ঘুমটা ভেঙে গেছে প্রহরের। এই অভ্যেসটা প্রহরের বহুদিনের। রাত 2:30-3টার মাঝামাঝি সময় কেমন করে যেন আপনি গলা শুকিয়ে এসে ঘুম ভেঙে যায় ওর। অবশ্য এক চুমুক পানি খেয়ে নিলে আবার ঘুমের রাজ্যে হারিয়েও যায়। আজও তাই ঘুম ভাঙতেই চোখ বুঝে হাতড়ে পানির বোতল খুঁজে না পেয়ে চোখ মেলে তাকালো প্রহর। এতক্ষণে টের পেল নিজের পরিচিত রুমে নিয়েও তিথির সাথে ওদের বাড়িতে এসেছে। তিথিদের বাড়িতে এসেছে কথাটা মনে পড়তেই পাশে যে তিথি নেই সেইটাও খেয়াল হলো প্রহরের। মেয়েটা এই মাঝরাতে কোথায় গেছে ভেবে একটু ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিল প্রহর। হয়তো ওয়াশরুমে গেছে,
কথাটা ভেবে বিছানা থেকে নামতে রুমের আবছা রঙিন আলোয় তিথিকে দেখতে পেল প্রহর। মেয়েটা সোফায় গুটিসুটি হয়ে শুয়ে আছে। আবছা আলো আধারিতে মেয়েটার মুখটা একদম মায়াভরা বাচ্চাদের মতো লাগছে। প্রহর এগিয়ে এসে তিথির সামনে এসে দাঁড়িয়ে নাম ধরে ডাকলো একবার। তিথির কোনো সারা শব্দ নেই দেখে প্রহর তিথির দিকে তাকিয়ে ভালো করে দেখার চেষ্টা করলো। সোফাটা কিছুটা ছোট বলে জুৎসই করে শোয়া হয়নি তিথির। আর এইভাবে হাত পা গুড়িয়ে প্রায় পেটের কাছে সিঁথি নিয়ে সোফায় শোয়ার কি ছিল সেইটাই বুঝতে পারছে না প্রহর। মেয়েটাকে যে এখন ধমক দিয়ে কথাটা জিজ্ঞেস করবে সেই সুযোগটাও নেই। প্রহর আর কিচ্ছু চিন্তা না করে তিথিকে পাঁচা কোলা করে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। বেডসাইডে টেবিলের উপরে পানির বোতল থেকে দুটো পানি গলায় ঢেলেই তিথির পাশে শুয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। সকালে তিথির ঘুম ভাঙলো কারো গরম নিঃশ্বাস ঘাড়ের কাছে এসে পড়ে। তিথি থতমত খেয়ে চোখ মেলে তাকাতেই টের পেল প্রহরকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে ঘুমে বিভোর। প্রহরের উষ্ণ শ্বাস প্রশ্বাসের স্পর্শগুলো তিথিকে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে প্রত্যেকবার। তিথি ঢোক গিলে ভাবার চেষ্টা করলো বিছানায় প্রহরের এই উষ্ণ বাঁধনের মধ্যে ও এসেছে কি করে। যতটুকু মনে পড়ছে প্রহর ঘুমিয়ে গেছে টের পেয়ে ধীর পায়ে সোফায় এসেই শুয়েছিল। তাহলে কি আবার ঘুমের ঘরে ও নিজেই সোফা থেকে বিছানায় এসেছে? ঘুম ভাঙলে প্রহর যদি দেখে এভাবে তিথি ওর সাথে লেপ্টে শুয়ে আছে তাহলে কি তুলকালাম কাণ্ড ঘটবে সেটা ভেবেই ভয়েই আরেকবার ঢোক গিল মেয়েটা। প্রহরের ঘুমন্ত মুখটা দিকে এক নজর তাকিয়ে সন্তর্পণায় নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো তিথি। প্রহর একটু নড়ে উঠতেই ভয়ে চোখ বুজে নিল তিথি। কিছুক্ষণ পর প্রহরের নড়াচড়া টেন্না পেয়ে ধীরে ধীরে প্রহরের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে বিছানায় গাইলে দিয়ে হাফ ছাড়ল তিথি। এই সামান্য কাজটা করতে গিয়ে বিচারি ঘেমে একেবারে গোসল করে ফেলেছে। কিন্তু ঝামেলা বাঁকালো ধীরে মাথা ঘুরিয়ে প্রহরের দিকে তাকাতেই যখন প্রহরের সাথে চোখাচোখি হয়ে গেল তখন তিথি ভয়ে আঁতকে উঠে আমতা আমতা করে কি বলবে ভাবতে লাগলো। সরি, আমি আসলে একদম টের পাইনি কখন আপনার পাশে এসে শুয়েছি। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। আমি ভুল হয়ে গেছে। সরি। তিথির কাছুমাছু মুখটা দেখে আর কথাগুলো শুনে প্রহর হেসে ফেললো এবারে। তিথির হাত ধরে আবার বুকের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরল প্রহর। প্রহরের এমন কাছে বেচারি তিথি রীতিমতো শকড হয়ে গেল। ভুল যখন করেছো শাস্তি তো তাহলে পেতেই হবে ম্যাডাম। প্রহর চৌধুরী তো ক্ষমা করে দেওয়ার মতো মানুষ না। আমি সত্যি সরি, আর কখনো এমন ভুল করবো না, প্রমিস। যেই প্রমিস রাখতে পারবে না তেমন প্রমিস করার কি কোনো দরকার আছে মিসেস চৌধুরী? রাখতে পারবো না মানে? আমি সত্যি বলছি, আর কখনো এভাবে এভাবে না, মানে এভাবে কিছু না, আর এমন ভুল হবে না। তিথির ভীত হরিণীর মতো মুখটা দেখতে দারুণ লাগছে প্রহরের। তাই আসল রহস্য ফাঁস করার ইচ্ছে হলো না প্রহরের, হলো মেয়েটাকে আর একটু ভয় পাইয়ে দিতে ইচ্ছে হলো প্রহরের। তাই চোখে মুখে একটু গম্ভীর ভাব এনে তিথির মুখের দিকে তাকালো। তিথি ভয় আরেকবার ঢোক গিল। প্রহর কি করবে সেটা ভেবে ভয় তিথির গলা শুকিয়ে আসছে বারবার। ভুল যখন করে ফেলেছো তাহলে শাস্তি তো পেতেই হবে। তাছাড়া শাস্তি না দিলে জীবনেও ভুল শোধরাতে পারবে না তুমি। আমি শিওর অ্যাবাউট দ্যাট। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন, আর কখনো। শাট আপ। একে তো অনুমতি ছাড়া নিজেকে কোলবালিশ বানিয়ে আমার বুকে ডুবেছিলে, তার উপর এখন মুখে মুখে তর্ক করছো। শাস্তি কি বাড়ানোর ইচ্ছে হচ্ছে খুব? না না, সরি, সব শাস্তি মেনে নিব, প্রমিস। যা শাস্তি দিব সব মেনে নিবে, ঠিক তো? প্রমিস। এই শাস্তি দেবেন। কি শাস্তি দেয়া চাই বলো তো? আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না প্লিজ। এছাড়া যে শাস্তি দিন না কেন আমি মাথা পেতে নিব। ওকে। কোলবালিশ জড়িয়ে শোয়ার অভ্যেস আমার বুঝলে, কিন্তু পছন্দ মতো সাইজের বালিশ পাই না কোথাও। নরম তুলোর তুলতুলে বালিশগুলো দুদিন পরেই মিয়ে যায় কেমন, তখন আর জড়িয়ে ধরে মজা লাগে না। অবশ্য তোমাকে জড়িয়ে ধরে দারুণ ঘুম হয়েছে, আর তোমরা নরম তুলতুলে শরীরটা মিয়ে যাওয়াও প্রশ্নই ওঠে না। তাই এবার থেকে তুমি আমার বউ বালিশ, ওকে? বউ বালিশ মানে? কোলবালিশের হিউম্যান ফর্ম বউ বালিশ। অন্য কাউকে তো কোলবালিশ হিসেবে ইউজ করার সুযোগ নেই, তাই তোমাকেই কাজটা করতে হবে। কি সব বলছেন? শাস্তি বুঝো না? এটা তোমার শাস্তি। সাহস কত বিনা পারমিশনে আমার বুকে মুখ লুকিয়েছিল, আবার চোরের মতো পালিয়ে যাওয়ার চেষ্টাও করছিল। অবশ্য এটাকে শাস্তি হিসেবে না ভাবলেও পারো। বউ বালিশ হয়ে থাকলে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ভয়ও থাকবে না, কারণ আমি আবার কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না একদমই। বলো এখন রাজি কিনা?
জি। আমিও পাগল হয়ে গেছি। শাস্তি দিতে পারমিশন নিব কেন? এখন ম্যাডাম বউ বলিস চুপচাপ শুয়ে থাকুন আগের মতো। আমার ঘুম পুরো হয়নি এখনো। আমার ঘুম ভাঙলে তারপর উঠবেন আপনি। শুনুন না, ভোর হয়ে গেছে তো, এখন উঠে যাই প্লিজ। একটু আগেই বলেছি শাস্তি দিতে আপনার পারমিশন চাই না আমার। চুপচাপ শাস্তি মেনে নিবেন, কথা দিয়েছেন। আসলে প্রহর তিথির কথায় আর কান দিল না। তিথিকে বুকে জাপটে নিয়ে আগের মতো ঘাড়ে মুখ গুছল। আর তিথি থতমত খেয়ে প্রহরের নিবিড় মন্থনের মাঝে ভাবতে লাগলো এটা স্বপ্ন নাকি বাস্তব। এদিকে প্রহরের বাড়িতে তন্ময় আর স্নিগ্ধার মধ্যে চলছে অন্যরকম একটা দ্বন্দ্বযুদ্ধ। রিসেপশনের পুরোটা সময়ই তন্ময় স্নিগ্ধার আশেপাশেই ঘুরঘুর করেছে। সবার চোখে দিয়ে বেস্ট ফ্রেন্ডের বোনের পিছনে ঘুরঘুর করাটা যে কতটা কঠিন কাজ সেটা যে বেচারা করেছে একমাত্র সেই বুঝতে পারবে। তন্ময় তবুও স্নিগ্ধার রাগ ভাঙানোর চেষ্টা করছে নিজের সাধ্য মতো। অবশ্য স্নিগ্ধার মতিগতি দেখে মনে একটুও সাহস পাচ্ছে না বেচারা। এমন ঘোর আলো পরিস্থিতিতে কে যে বেচারাকে একটু সাহায্য করবে কে জানে। পরদিন দুপুরে খাওয়া দাওয়া করে তিথিকে নিয়েই বাড়িতে ফিরেছে প্রহর। ওদের দুজনকে ফিরতে দেখে স্নিগ্ধা ছুটে এসে তিথিকে জড়িয়ে ধরে ফেলল। হঠাৎ করে স্নিগ্ধার এমন আচরণের আগামাথা কিচ্ছু বুঝলো না তিথি। প্রহর স্নিগ্ধার মাথায় ছোট্ট করে একটা গাঁটটা দিয়ে হাসতে হাসতেই ড্রয়িং রুমে গিয়ে বসলো। তন্ময়কে দেখে তার সাথেই আড্ডায় বসলো প্রহর। আর সারাদিন স্নিগ্ধা আর শাশুড়ির সাথে টুকটাক গল্প করে আর রান্না করে ঘুরঘুর করেই কেটে গেছে তিথির। কেন জানি প্রহরের সামনে আসতে ভয় ভয় করছে তিথি। লোকটার মনমর্জি কিছুই বুঝে উঠতে পারছে না মেয়েটা। লোকটা একবার ওকে রুমে সহ্য করতে পারছে না, আরেকবার ভালোবেসে অদৃশ্য কোনো মায়ায় আঁকলে রাখতে চাইছে। লোকটার কোন রূপটাকে বিশ্বাস করবে সেইটাই মাথায় ঢুকছে না দিদি। কখনো মনে হয় তার সেই দিনের ঠেলে দূরে সরিয়ে দেওয়াটাই সত্যি, আবার পরক্ষণে মনে হয় সবার আড়ালে আলতো হাতে কাজল ছুঁয়ে দেয়া লোকটাই উনি। এর বাইরে তার আর কোনো প্রতিচ্ছবি থাকতেই পারে না। ডিনার করে এসে বিছানায় বসে একা একা কথাগুলো ভাবছিল তিথি। তিথির ভাবনায় ছেদ পড়লো চোখের সামনে কেউ তুড়ি বাজানো। চমকে উঠে মুখ তুলে তাকাতেই প্রহরকে দেখে পড়ে মরে করে বিছানায় উঠে বসলো তিথি। প্রহর সেটা দেখে হেসে ফেলল। তিথির পাশে বিছানায় গা এলিয়ে দিয়ে তিথির মুখের দিকে তাকালো। তোমার কি হয়েছে বলো তো? আমাকে দেখে এমন ভয়ে আটকে উঠছো যেন আমি বাঘ না জানি ভাল্লুক। এমন করছো কেন? আমি কি তোমার সাথে কোনো মিসবিহেভ করে ফেলেছি? না না, তা নয়। তাহলে কি? মানছি বিয়ের দিনই ওভাবে তোমার সাথে বিহেভ করাটা সত্যি আমার ভুল হয়েছে। তোমাকে নর্মালি কমফোর্টেবল ফিল করানোর তো চেষ্টা করছি আমি, আর তুমি কিনা আমাকে দেখলেই পারছো না ছিটকে কয়েকশো মাইল দূরে সরে যেতে। অদ্ভুত তো। আরে না না, কি সব বলছেন? ভয় ভয় পাবো কেন? আই এম ফাইন। তাই নাকি? ওকে, লুক এট মি নাও। ভয় পাওনি? কথাটা আমার দিকে তাকিয়ে বলো, আমার চোখে চোখ রেখে। আমিও ওয়াশরুমে যাচ্ছি। এই নাকি সে ভয় পায় না আমাকে? চোখে চোখ রেখে সামান্য একটা কথা বলার সাহস নেই, সে এসেছে ভয় পায় না বলতে? হ্যাঁ। প্রহর আর কিছু বলার আগেই তিথি ছুটে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। ওয়াশরুমের বেসিনের সামনের আয়নায় নিচের প্রতিচ্ছবিটার দিকে নজর পড়তেই নিচের ফ্যাকাশে মুখটা দেখে ঢোক গিলল তিথি। কোনো মতে চোখে মুখে পানি ছিটে দিয়ে র্যাক থেকে টাওয়াল টেনে দিয়ে মুখটা মুছল। 10-15 মিনিট ওয়াশরুমের বদ্ধ জায়গাটার মধ্যে পায়চারি করে ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তিথি। ভয়ে ভয়ে বিছানার দিকে তাকাতেই দেখলো প্রহর ঘুমিয়ে গেছে। প্রহরের ঘুমন্ত শান্ত মুখটা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল তিথি। এরপর একদম বিড়ালের মতো পা টিপে টিপে নিঃশব্দে বারান্দায় এসে দাঁড়ালো। মাঝারি সাইজের বারান্দাটায় বেশ কয়েকটা ফুলের টব ছাড়া কিছুই নেই। অযত্নে টবের গাছগুলো কেমন শুকিয়ে নিতিয়ে পড়েছে। তিথি আলতো করে ফুলগুলোকে একবার ছুঁয়ে দিয়ে ফ্লোরের দেয়ালের এক কোণে কুটিসুটি হয়ে বসে রাতের নিস্তব্ধ শহরটা দেখায় মন দিল। রাতের নিস্তব্ধতার মাঝে একসময় মেয়েটার চোখ ধরে নেমে এলো ক্লান্তির ঘুম। পরদিন সকালে তিথির ঘুম ভাঙলো আগের দিনের মতো প্রহরের উষ্ণ শরীরের মাঝে লেপ্টে থেকে। প্রহরের দুহাতের শক্ত বাঁধনের মধ্যে থেকে ঘোর কাটিয়ে বেচারি ভাবছে ঘুমের ঘোরে আবার সে নিজেই প্রহরের পাশে এসে শুয়েছে। নিজেকে এক বস্তা গালি দিয়ে চুপচাপ প্রহরের বুকে মুখ লুকিয়ে শুয়ে রইল তিথি। এই লোকটার মাথার করা স্পর্শটা পেলে কেন যেন সরে আসতে ইচ্ছা হয় না তিথির। জানেও অধিকার নেই, তবুও ইচ্ছে করে ঘোরের মাঝে নয় সজ্ঞানে তার চোখে চোখ রেখে তার বাহুতে মাথা রাখতে। ইচ্ছে করে লোকটার ঘুমন্ত আদরে মুখটা আলতো করে ছুঁয়ে দিতে। লোকটার খোঁচা খোঁচা দাড়িতে ভরা মুখটায় আলতো করে ভালোবাসার পরশ বুলিয়ে দিতে ইচ্ছে করে তিথির। নিজের বেপরোয়া ইচ্ছেগুলো ভাবতে গিয়ে লজ্জায় লাল হয়ে গেল তিথি নিজেই। দেখতে দেখতে আরো কয়েকটা দিন কেটে গেছে। প্রতিদিন সকালেই তিথিকে এভাবে লজ্জা পেতে হয়। কখনো প্রহরের ঘুম ভাঙার আগে বেচারি রুম থেকে পালায়,
আর কখনো প্রহর তার বউ বালিশকে চাপটে ধরে আরো লজ্জায় রাঙিয়ে দিয়ে মজা নেয়। এভাবেই ছেলে মানুষই আর পাগলামিতে প্রহর তিথির দিনগুলো কাটছিল। অন্যদিনের মতো আজও প্রহরের ঘুম ভেঙে গেছে তিথির চুপি চুপি সরে আসা টের পেয়ে। প্রহর ইচ্ছে করেই ঘুমের ভান করে শুয়ে থেকে তিথিকে আবার জড়িয়ে ধরল। তিথি চমকে উঠে একটু পরে আবার ধীরে ধীরে কাঁপা হাতে প্রহরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে এবার প্রহর আর বাধা দিল না। মেয়েটাকে জ্বালাতন করতে বড্ড মজা লাগলেও আজকে প্রহরের হাতে সময় নেই। অফিসের অনেক কাজ পেন্ডিং রয়ে গেছে, তাই আজ অফিসে যেতে হবেই প্রহরকে। তিথি উঠে ফ্রেশ হয়ে নিয়ে নিচে চলে যেতে প্রহর নিজেও উঠে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিল। মেয়েটার এমনিতেই লজ্জায় চায় যায় অবস্থা, এর মধ্যে যদি প্রহর জেগে গেছে দেখে, তাহলে আর সারাদিন এই লজ্জা রাখা মুখটা আর দেখা হবে না। সেটা তো প্রহর হতে দিতে পারে না। অফিসে কাজের ফাঁকে তিথির কথা মনে পড়তেই নিজেই হেসে ফেলেছে প্রহর। মেয়েটা এত লাজুক বোঝাই যায় না। প্রতিদিন সকালে নিজেকে প্রহরের বুকে দেখে কি যে লজ্জা পায় মেয়েটা। ঘুম ভাঙতেই মেয়েটা লাজুক মুখটা দেখার লোকটা সামলে নিলে ওকে চমকে দেওয়ার লোকটা কিছুতেই সামলাতে পারে না প্রহর। তাই হুট করে তিথিকে কাছে টেনে নিয়ে যখন তিথি কেঁপে উঠে কয়েক মিনিটের জন্য চুপ করে যায়, সেই সময়টুকু তিথিকে নিচের বুকে অনুভব করা লোকটা দিন দিন আরো বেড়ে যায় প্রহরের। ফাইল চেক করে রেখে তিথি লাজুক মুখটা ভাবছিল, এমন সময় প্রহরের হুঁশ ফিরল রুমের ল্যান্ডলাইনের রিংয়ের শব্দে। প্রহর চমকে উঠে নিজেই মনে হাসলো, কি যে করছে সে আজকাল। কথাটা ভেবে হেসে ল্যান্ডফোনের রিসিভারটা কানে লাগালো প্রহর। স্যার, নীরব স্যার আপনার সাথে দেখা করতে এসেছেন। কেবিনে পাঠিয়ে দাও। আর শোনো, ইম্পর্টেন্ট কোনো কাজ না হলে বিরক্ত করবে না আমাদেরকে। ওকে স্যার। নীরব প্রহরের বেস্ট ফ্রেন্ড। নীরব পেশায় ডাক্তার হওয়ায় প্রায় দেখা হয় না বললেই চলে। আজ এতদিন পরে নীরব এসেছে শুনে তাই প্রহর খুশি হলো। নীরব কেবিনে ঢুকতেই প্রহর নীরবকে জড়িয়ে ধরলো ছোটবেলার মতো। নীরবও একটা শুকনো হাসি দিয়ে প্রহরকে হালকা করে জড়িয়ে ধরে ছেড়ে দিল। নীরু, কতদিন পরে দেখা আমাদের। তোকে তো আজকাল পাওয়াই যায় না একদম। কোথায় থাকিস বলতো? হসপিটালেও কল দিয়েছিলাম আমি। আজকাল নাকি হসপিটালেও তোকে পাওয়া যায় না ইমার্জেন্সি ছাড়া। কাহিনী কি ভাই? আমাদেরকে না জানিয়ে কিছু ঘটিয়ে ফেলেছিস নাকি? তাহলে তো তোর বাড়িতে হানা দিতে হয়। নীরবের সাথে কথা বলতে বলতে চেয়ারে এসে বসেছিল প্রহর। নীরবও প্রহরের কথাগুলো শুনে একটু হেসে প্রহরের পাশে চেয়ারে বসে হেলান দিয়ে বসলো। কি রে, কথা বলছিস না কেন? জানিস তন্ময়ও দেশে ফিরেছে। কোথায় ভাবলাম 3 বন্ধু মিলে হইচই করে দিন কাটাবো। এদিকে তোকে তো খুঁজেই পাওয়া যায় না। খোঁজার ইচ্ছে থাকলেই পাওয়া যায় মিস্টার প্রহর। তুই বলতে চাইছিস আমার তোকে খোঁজার ইচ্ছে নেই বলে তোকে পাচ্ছি না? হসপিটালে কল করলাম, তোর নাম্বারেও কল করলাম, পেলাম কই? হ্যাঁ, বলতে পারি সোজা হসপিটালে চলে গেলাম না কেন? জানিসই তো কেন যাইনি। হ্যাঁ জানি তো, বউ নিয়ে তো দিব্যি আছিস। আর কারো খোঁজ নেওয়ার সময় থাকবে এটা অবশ্য আমার আশা করা উচিত হয়নি। মাই মিস্টেক, সরি। তুই কি আমার সাথে ঝগড়া করার জন্য আজ এতদিন পরে অফিসে এসেছিস? তাহলে এক কাজ কর, বাসায় চল, খেতে খেতে ঝগড়া করা যাবে। না মানে তোর যদি কোনো আপত্তি না থাকে আর কি। আমার আপত্তিতে কি বার যায় আছে প্রহর? আমার কথা বাদ দে, তোর খবর বল। বউ নিয়ে বেশ ভালোই আছিস নিশ্চয়ই? থাকার কথা নয় কি? আরে তুই ভালো থাকবি না তো কে থাকবে বল? কেউ তোর সুখের জন্য নিজের জায়গাটা ছেড়ে দিয়ে নতুন একজনকে এনে দিল। তোরই তো সময় সুখে থাকার। বলছি তার জায়গাটা তো ঠিকই অন্যজনকে দিয়ে দিলি এক কথাতেই। এটাকেই ভালোবাসা বলে, তাই না? ভাগ্যিস এ জীবনে কাউকে ভালোবাসিনি, নইলে হয়তো এতটা স্বার্থপর হতে হতো আমাকেও। নীরব, আমি স্বার্থপর? আমি প্রাপ্তিকে ছেড়ে গেছি? হসপিটাল থেকে একটা চিঠিতে অন্য কাউকে বিয়ে করতে বলে আমি পালিয়ে এসেছি? আমাকে যে স্বার্থপর বলছিস, ওকে কি ধোকা দিয়েছিলাম আমি? চেয়েছিলাম তো মৃত্যুর আগ পর্যন্ত মেয়েটাকে বুকে আগলে নিয়ে বাঁচতে। সুযোগটা কি দিয়েছিল ও আমাকে? সুযোগ সব সময় দেওয়া লাগে না প্রহর, নিজের অধিকার খাটাতে জানতে হয়। সেটাই, প্রাপ্তি তো সেই অধিকার খাটিয়ে গেছে। আমি কি ওকে আটকেছি? কথাটা ঠিক বলেছিস প্রহর, প্রাপ্তি নিজের অধিকার খাটিয়েই চলে গেছে। সর্বোচ্চ 3 মাস তো সময় বাঁধা ছিল ওর হাতে, তাই না প্রহর? একজনকে ঠিক করে দিয়ে গেল যাতে তুই বিয়ে করে সুখে থাকিস। দেখ, তুই কিন্তু বউ নিয়ে সুখেও আছিস। জাস্ট যে মানুষটা তার জন্য এত বড় স্যাক্রিফাইস করলো তাকেই তুই ভুলে গেলি। ভুলে গেছি প্রাপ্তিকে আমি? ভুলিসনি, হয়তো ভুলিসনি।
যে তোর মনেই নেই তোকে ভোলার প্রশ্নও আসে না, তাই না প্রহর? নীরব, কি বলছিস তুই এসব? আমি প্রাপ্তিকে আজও কতটা ভালোবাসি। তোর ভালোবাসাটা তোর জেদের কাছে হেরে গেছে প্রহর। একটা কথা বলতো প্রহর, ডক্টরের সেট করা 3 মাস তো হয়ে গেছে, রাইট? এর মধ্যে একবারও তুই প্রাপ্তির খোঁজ নিয়েছিস? ও হসপিটাল থেকে বাড়িতে ফিরেনি নীরব। তাহলে কোথায় গেছে? মরে গেছে? ডেড বডি দেখেছিস তুই ওর? না নিশ্চয়ই। তবু দেখ, কি সুন্দর বউকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছিস। হ্যাটস অফ ইউ ইয়ার। নীরব, আসলে কি বলতো প্রহর, তুই আসলে কোনোদিন প্রাপ্তিকে ভালোই বাসিসনি। যদি ভালোবাসতি তাহলে প্রাপ্তির ছেলে মানুষটাকে বোঝার চেষ্টা করতি, জেদ করে নতুন কাউকে নিজের জীবনে নিয়ে আসতি না। একবার ভাবতো প্রহর, এখন যদি প্রাপ্তি তোর জীবনে ফিরে আসতে চাই, তুই ওকে গ্রহণ করতে পারবি? পারবি না। ফেরার ইচ্ছে থাকলে ছেড়ে যায় না কেউ নীরব। ভুল সবাই করে প্রহর, ভালোবাসলে ভুলটাকে শুধরে নিতে হয়, জেদ ধরে তাকে দূরে সরিয়ে দিতে হয় না। অবশ্য এসব তোকে বলে তো লাভ নেই কোনো। বললাম না, খোঁজার ইচ্ছে থাকলে খুঁজে পেতে কষ্ট হলেও খুঁজে ঠিকই পাওয়া যায়, একেবারে হারিয়ে যায় না কেউ। তোর আসলে সেই ইচ্ছাটা ছিল না বলেই তুই প্রাপ্তিকে সহজে ভুলে গেছিস। ভালোবাসাটা এতটাও সহজ না প্রহর। সবাইকে দিয়ে ব্যবসাটা হলেও ভালোবাসাটা হয় না। আসি আজকে। কথাগুলো বলে নীরব আর অপেক্ষা না করেই বেরিয়ে গেছে কেবিন ছেড়ে। আর পেছনে প্রহর থমকে নীরবে যাওয়ার দিকেই তাকিয়ে আছে। কিছুই বুঝতে পারছে না প্রহর, জেদের বসে তিথি নিজের জীবনে জড়িয়ে ভুল করেছে নাকি ঠিক সেটাই আজ প্রশ্ন হয়ে সামনে পথ আটকে দাঁড়িয়েছে প্রহরের। এই প্রশ্নের উত্তরটা আজ নেই প্রহরের কাছে, কখনো এই উত্তরটা পাবে কিনা কে জানে। ডিনারের পর তিথির সাথে রুমে বসে গল্প করছিল স্নিগ্ধা। মাঝখানে কয়েকটা দিন তন্ময়ের কোনো খবর ছিল না। আজ হঠাৎ করে ভদ্রলোক আবার কোথা থেকে যেন এসে হাজির হয়েছে। ডিনার করে আপাতত প্রহরদের বাড়িতেই ঘাঁটি পেতে বসেছে। স্নিগ্ধার এত রাগ হলো যে কি বলবে। এদিকে প্রহরও বাড়িতে ফিরেনি এখনো, তাই মন মেজাজ ভালো করার জন্য তিথির রুমেই হানা দিয়েছে মেয়েটা। ভাই আর ভাবির মধ্যে সম্পর্কটা ভালো হলেও যে কোথাও একটা দূরত্ব এখনো রয়ে গেছে সেটা স্নিগ্ধাও বোঝে। তাই হুটহাট তিথিকে এইটা ওটা বলে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করে। তাতে লাভের লাভ তো কিছুই হয় না, উল্টো তিথি লজ্জায় লাল হয়ে যায় প্রতিবারই। আর এর মধ্যে প্রহর এসে পড়লে তো হয়েই গেল। লাভের গুড় পিঁপড়েতে খেয়ে যাওয়া যাকে বলে আর কি। অবশ্য আর স্নিগ্ধাপন করেই এসেছে। যত যাই হোক, আজ এদের দুজনের একটা ব্যবস্থা করেই ছাড়বে স্নিগ্ধা। তিথির মুখের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে ভাবতে তিথির পরনের হালকা গোলাপি রঙের শাড়িটা থেকে নজর পড়তে স্নিগ্ধা তিথির শাড়ির আঁচলটা ছুঁয়ে তিথি থেকে ভ্রু কুঁচকে তাকালো। স্নিগ্ধার এমন চাহনি দেখে তিথি ছোট করে ঢোক গেল। হে মেয়েটার মনে কি চলছে বোঝা মুশকিল, আবার কি জানতে চেয়ে পিছে লাগবে সেটা ভেবেই হাত পা ঘামতে শুরু করেছে তিথি। আচ্ছা ভাবি, বিয়ের পর তো সাধারণত নতুন বউয়েরা টকটকা লাল শাড়ি পরে ঘুরে বেড়ায়, তুমি এমন ফ্যাকাসে কালারের শাড়ি পরছো কেন? সেই বিয়ের দিন যে একটা লাল টকটকে বেনারসি শাড়ি পরলে, এরপর দিন থেকেই তো কেমন মরা মরা কালারের শাড়ি পরছো, কাহিনী কি? না মানে স্নিগ্ধা, হালকা কালার আমার ভীষণ পছন্দের। ও আচ্ছা, তাই নাকি? বিয়ের আগে তুমি কখনো এই রঙের ড্রেস বা শাড়ি পরেছো? সত্যি করে বলো তো। না মানে পরনি, জানি তো তোমার ফেভারিট কালার রেড, জানি সেটাও, তাহলে মিথ্যে বললে কেন? আসলে বিয়ের আগে সবসময় এক রঙের জামা কাপড় পরতে পরতে ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগছে না রংটা। তাই বলে নতুন বউ এমন বুড়িদের শাড়ি পরে ঘুরবা? না না, এ তো হতে পারে না, একদমই না। বুড়িদের মানে গোলাপি বুঝি বয়স্কদের কালার? তা নয় তো কি, তুমি নতুন বউ পরবা টকটকে লাল শাড়ি, তবেই না ভাইয়া তোমার প্রেমে হাবুডুবু খাবে। স্নিগ্ধা, কি বলছো এসব? ঠিকই বলছি, ভাইয়া তো এখনো আসেনি, চলো তোমাকে সাজিয়ে দিই। ভাইয়া এসে দেখলে হাঁ করে তাকিয়ে থাকবে। এক নজরে যদি প্রেমে না পড়ে তবে আমার নাম স্নিগ্ধাই নয়, তুমি দেখো। না বাবু, এত রাতে কি দরকার, আর উনিও চলে আসবে এক্ষুনি। উফ ভাবি, আমি তোমার একমাত্র ননদ না, আমার কথা শুনতে হবে বুঝলা, নইলে কিন্তু এমন বকা খাওয়াবো ভাইয়াকে বলে, দেখবে তো। তাই বকা খেতে না চাইলে আমাকে আমার কাজটা করতে দাও। কিন্তু স্নিগ্ধা। উফ রে, কি পানসা বর্ব তোমরা, বলো তো। বর একটা এত রাত হলো এখনো বাড়ি ফিরলো না, আর বউ সে কোথায় একটু বরের জন্য সেজে গুজে অপেক্ষা করবে তা না, কি সব সাদা সাদা শাড়ি পরে বসে আছো। বেচারা আমার ভাই কেন একটুও রোমান্টিক না, এখন বুঝতে পারছি।
এমন আন্টি মার্কা ভাব নিয়ে বসে থাকলে আর কি রোমান্স আসে মনে? এই আল্লাহ, স্নিগ্ধা কি বলছে এসব? তোমার অবস্থা দেখে আমি নিজেই পাগল পাগল হয়ে যাচ্ছি। আমার ভাইয়ের আর কি দোষ দিব বলো? এখন প্রথম কাজ হলো এই শাড়িটা বদলাও, একটা টকটকে লাল শাড়ি পরবে। চলো, ভাইয়া দেখবে এক নজরে। থাক, কাল সকালেই তুমি বাকিটা আমাকে বলো। এখন চলো চলো। শাড়ি কোনটা পরবে দেখাবো আমি। আরে স্নিগ্ধা, কোনো কথা না ভাবি, চলো। স্নিগ্ধা রীতিমতো তিথিকে পাত্তা না দিয়ে ওয়ার্ড্রোবের ড্রয়ার খুলে তিথির জন্য শাড়ি পছন্দ করে মন দিল। এক একটা শাড়ি দেখছে আর বিরক্ত হয়ে উল্টে পাল্টে অন্য পাশে সরিয়ে রেখে আরেকটা খুঁজছে স্নিগ্ধা। একটা শাড়িও যেন মেয়েটার পছন্দ মতো হচ্ছে না। মোটামুটি সব কটা শাড়ি দেখা শেষ হলে স্নিগ্ধা রাগী লুক নিয়ে তিথির দিকে তাকালো। এসব কি ভাবি? একটাও সুন্দর শাড়ি নেই তোমাকে পরানোর মতো। হ্যাঁ, ভাল লাগে না? এত শাড়ির মধ্যেও শাড়ি পছন্দ হচ্ছে না তোমার? তোমার বরের কি হাল হবে ভাবছি আমি। শাড়ি কিনেই তো বেচারাকে ফকির বানিয়ে দেবে তুমি বোন। সেই ভদ্রলোক যদি তোমার মতো এত বাহন করে তাহলে দুদিনেই ফকির বানিয়ে দিব নিশ্চিত। পছন্দের কয়টা শাড়ি কিনে দিতে না পারলে স্নিগ্ধাকে বিয়ে করার কথা ভাবতে হবে না গো। স্ত্রীটা কে গো ননদিনী? কেউ না গো ভাবি, স্লিপ অফ টাং। এখন সরো, আমি ভাইয়ের আলমারি থেকেই শাড়ি চয়েস করি। আমার ভাইয়ের শাড়ি চয়েস তোমার থেকে ভালো, অন্তত শাড়ি কেনার ব্যাপারে। ওনার আলমারিতে শাড়ি? তোমাদের দুজনের কাহিনী তো বুঝলাম না কিছু। ভাইয়া সেই কবে থেকে বইয়ের জন্য শাড়ি কিনে আলমারি ভর্তি করে ফেলেছে, আর তুমি কিনা এক সপ্তাহ ধরে ভাইয়ার সাথে একই রুমে থেকেও জানো না ভাইয়ার আলমারিতে কি আছে। এটা কেমন কথা বলে তো ভাবি? আসলে স্নিগ্ধা, আসলে নকলে বাদ দাও। আমি ভাইয়াকে জিজ্ঞেস করব তোমার জন্য শাড়ি কিনে তোমাকেই কেন দিল না। এখন আপাতত ভাইয়াকে চমকে দিই। ওয়েট। কিন্তু স্নিগ্ধা ওনাকে না বলে। উফ ভাবি, তোমরা এত ফর্মালিটি করো না তো। নিজের বরের আলমারি থেকে শাড়ি নিবে, তাতেও পারমিশন নিতে হবে? এক কাজ কর, তুমি কল করে পারমিশনটা নিয়ে নাও, আমি শাড়ি চুজ করি ততক্ষণ। আরে স্নিগ্ধা এবার তিথির কথায় কান্না দিয়ে আলমারি থেকে শাড়ি বের করে একটা টকটকে লাল চর্চের শাড়ি এনে তিথিকে ধরিয়ে দিল। তিথি হাঁ করে স্নিগ্ধার দেয়া পাতলা শাড়িটার দিকে তাকিয়ে রইল। এত পাতলা শাড়ি পরে প্রহরের সামনে যাবে কি করে সেটা ভেবে বেচারে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। স্নিগ্ধা সেটা থেকে হেসে তিথিকে ঠেলে ওয়াশরুমের দিকে পাঠিয়ে দিল। আরে বাবা, লজ্জা পাওয়ার সময় পরে পাবে না, মানে যত লজ্জা পাওয়ার ভাইয়ার সামনে পেও। এখন তোমার উনি আসার আগেই চেঞ্জ করে নাও। পরে ভাইয়া এসে গেলে সময় না পেলে আমি বাবা কিছু জানি না, পরে আমাকে বকো না যেন। ছি স্নিগ্ধা, কি সব বলছো? উফ, আমার লজ্জাপতি ভাবিটা। এখন লজ্জা না পেয়ে তাড়াতাড়ি শাড়িটা চেঞ্জ করে এসো, তোমাকে একটু সাজিয়ে দিব। তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্নিগ্ধা, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও প্লিজ। রাতে প্রহর যখন ফিরেছে ঘড়িতে তখন প্রায় 1:30টার কাছাকাছি। সারাদিনের ক্লান্তি আর নীরবের কথাগুলো ননস্টপ রেকর্ডারের মতো বাজতে বাজতে মাথাটা প্রচন্ড ভার হয়ে গেছে প্রহরের। রুমে এসে গা থেকে কোট খুলে সোফায় রাখতে খেয়াল হলো রুমটা খুঁটখুঁটে অন্ধকার। রুমের লাইট অন না করে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বের হলো প্রহর। রুমে আসতেই তিথির কথা মনে পড়ল প্রহরের। মেয়েটা আছো বারান্দার ফ্লোরে গুটিসুটি হয়ে ঘুমিয়েছে কিনা কে জানে। কথাটা মাথায় আসতেই প্রহর লাইট অন করলো, আর লাইট অন করেই বিছানার দিকে চোখ পড়তেই থমকে গেল প্রহর। প্রহরের কেনা টুকটুকে লাল শাড়ি পরে বিছানার মাঝখানে জড়সড় হয়ে বসে আছে তিথি। প্রহর এগিয়ে আসছে টের পেতেই তিথির মনে হলো ওর বুকের ধুকফুকানি শব্দ প্রহরও শুনতে পাবে। প্রহর যত এগিয়ে আসছে তিথির যেন তত দম বন্ধ হয়ে আসছে। প্রহর এক পা দুপা করে এগিয়ে এসে তিথির বাম হাতটা চেপে ধরে টেনে বিছানা থেকে নামিয়ে প্রায় দরজার সামনে ছুড়ে ফেলল। তিথি থতমত খেয়ে প্রহরের দিকে তাকাতেই প্রহরের চোখ মুখের দিকে তাকিয়ে থেমে গেল। লোকটা এত রেগে গেছে কেন সেটাই তিথি বুঝতে পারছে না। প্রহর এবারে তিথির একটা হাত ধরে টেনে রুমের বাইরে বের করে দিল। কি করছেন? তোকে প্রথম দিনই বলেছিলাম আমার উপরে অধিকার ফলাতে আসবি না, আর না আমার সামনে এমন লাল শাড়িতে তো আসবি। তাহলে তোর সাহস হয় কি করে আমি নিষেধ করা সত্ত্বেও লাল শাড়ি পরে তুই আমার জন্য অপেক্ষা করছিস, তাও আবার আমার আলমারি থেকে? তোকে বলেছিলাম না বউ হওয়ার শখ নিয়ে আমার ধারে কাছেও ঘেসবি না একদম? বলেছিলাম না এত কিছু মেনে থাকতে পারলে থাকবি, আর না থাকতে পারলে বাপের বাড়ির পথটা খোলা আছে, চলে যেতে তো আমি আটকাইনি তোকে। প্রহর, আমার একটা কথা শুনবেন একবার?
খবরদার আমাকে টাচ করারও চেষ্টা করবি না। আমি তো চেষ্টা করছিলাম সবটা মেনে নেওয়ার, কিন্তু তোর তো এখনই আমাকে চাই, তাই না? চুপ করুন আপনি, প্লিজ চুপ করুন। নিজেকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম, কিন্তু না, তুইও আর সবার মতোই লোভী। অধিকার, ক্ষমতা এসবের দিকেই তোরও নজর, তাই না? সেটা তো হবে না তিথি, তোকে আজ এক্ষুনি এই বাড়ি থেকে যেতে হবে। কি বলছেন এসব? বিশ্বাস করুন আমি। তোমাকে বিশ্বাস করব? তুমি আমার জীবনে এসেছো অন্য একজনের প্রক্সি হয়ে। আমি ভেবেছিলাম আমি তোমার প্রতি অন্যায় করেছি, কিন্তু না, তোমাকে আমি আমার প্রাপ্তির জায়গাটা কিছুতেই নিতে দিব না তিথি। জাস্ট গেট লস্ট। প্রহর, আমার কথাটা একবার শুনুন। জাস্ট গেট আউট। তিথিকে টানতে টানতে একেবারে বাড়ির দরজার সামনে নিয়ে এসেছিল প্রহর। এবারে ধাক্কা দিয়ে তিথিকে বাড়ির বাইরে ফেলে দিল। তিথি পড়তে পড়তে কোনো মতে উঠে দাঁড়িয়ে এগিয়ে আসার চেষ্টা করতেই প্রহর ধুম করে দরজাটা বন্ধ করে দিল। তিথি থ হয়ে দরজার বাইরে দাঁড়িয়ে রইল, আর প্রহর নিজের মাথা চেপে ধরে জোরে চিৎকার করে উঠল। আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই, কখনো আসবে না প্রাপ্তি, কখনো না। প্রহরের চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে এসেছিল। কোথা থেকে কি হচ্ছে কেউ বুঝে উঠতে পারছে না কিছু। বাইরে থেকে তিথির দরজা ধাক্কানো শব্দটা শুনে স্নিগ্ধা ছুটে দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করতেই প্রহর স্নিগ্ধার এক হাত টেনে ধরে আটকাল। স্নিগ্ধা থতমত খেয়ে প্রহরের দিকে তাকালো। ততক্ষণে বাড়ির বাকিদের সাথে তন্ময়ও এসে দাঁড়িয়েছে ড্রয়িং রুমে। ভাইয়া, হাতটা ছাড়। তুই ভাবিকে বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছিস কেন? দরজাটা খুলতে দে আমাকে। যাকে একবার বাইরে বের করে দিয়েছি তাকে আমি ছাড়া আর কেউ বাড়িতে আনবে না, তুইও না স্নিগ্ধা। তুই কি পাগল নাকি ভাইয়া? ভাবি কাঁদছে। মা, বাবা, দেখো তোমাদের ছেলে কিন্তু এবার বাড়াবাড়ি করছে। নিজের রুমে যা তুই স্নিগ্ধা, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়। স্নিগ্ধা এবারে রাগে হাত ছাড়া দিয়ে প্রহরের হাত থেকে নিজের হাতটা টেনে নিল। বাড়ির বাকিরাও প্রহরকে বকতে বকতে দরজা থেকে এগিয়ে গেল। তোমরা যদি ওই মেয়েটাকে বাড়িতে ঢোকাও, এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার জীবন থেকে প্রাপ্তিকে যে সরিয়ে ফেলে নিজের জায়গা দখল করতে চায়, তার জায়গা আর যেখানেই হোক না কেন এই বাড়িতে হবে না, অন্তত আমি থাকতে তো নয়ই। প্রহরের কথায় সবাই থমকে গেছে কিছুক্ষণের জন্য। বাইরে থেকে তিথির কান্নার শব্দটাও আর কানে আসছে না। ঘোর কাটিয়ে সবার আগে তন্ময় প্রহরের কাছে এসে একটা হাত টেনে ধরে প্রহরকে নিচের দিকে ফিরালো। ততক্ষণ যেন প্রহরের বাবা, মা, এমনকি স্নিগ্ধাও মূর্তির মতো জমে গেছে। প্রহরের হঠাৎ এমন আচরণের কারণটা কারোই মাথায় ঢুকছে না। প্রহর, তুই কি পাগল হয়ে গেছিস? তোদের দুজনের মধ্যে কি এমন সমস্যা হয়েছে আমি জানতে চাইবো না। ব্যাপারটা একান্তই তোদের ব্যক্তিগত ব্যাপার। মানলাম মেয়েটা গুরুতর কোনো অপরাধ করে ফেলেছে, যা তুই মানতে পারছিস না কিছুতেই, কিন্তু তাই বলে এত রাতে তুই ভাবিকে বাড়িতে ঢুকতে দিবি না? একটা মেয়ের জন্য দিনের বেলাতেও বাইরে একা বের হওয়া কতটা রিস্কি জানিস তুই? তবুও এত রাতে নিজের কাছের মানুষকে এভাবে বের করে দেওয়ার আগে একবারও ভাবলি না তুই তো কখন এতটা ইররেসপন্সিবল ছিলি না প্রহর? আমার জীবন থেকে প্রাপ্তিকে যে সরাতে চেয়েছে তাকে নিয়ে আমাকে মাথা ঘামাতে বলছিস তুই তন্ময়? ওকে আগেই তো বলেছি যেন কোনো অধিকার দাবি না করে আমার কাছে। যতটুকু মেনে নেওয়ার, মানিয়ে নেওয়ার চেষ্টা করা সম্ভব করছিলাম তো আমি, কিন্তু না, এই মেয়ে তো সবটা চাই, পুরো অধিকার নিয়ে আমাকে দাবি করতে হবে তার। কিন্তু সেটা তো সম্ভব না। আমার মনে, আমার জীবনে যে জায়গাটা আমি প্রাপ্তিকে দিয়েছি সেখানে তো অন্য কারো জায়গা হবে না। প্রাপ্তি আমার জীবনে থাক না থাক, আমার মনে ওর জায়গাটা আজীবন একই থাকবে। সেই জায়গাটুকু আর কাউকে নিতে দিব না আমি, কাউকে না, তিথিকেও না। প্রহর কথাটা শেষ করার সাথে সাথেই গালে একটা শব্দে চর এসে পড়ল প্রহরের। প্রহরের সাথে স্নিগ্ধা আর তন্ময় চমকে উঠল। প্রহর মুখ তুলে তাকাতেই মাকে দেখে বোকার মতো তাকিয়ে রইল। অন্য সময় হলে প্রহর এতক্ষণে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলত, কিন্তু আজ মায়ের রক্তলার চোখ জোড়া থেকে তাকিয়ে প্রহর যেন কথা বলতেও ভুলে গেছে। মাকে এর আগে এতটা রাগ করতে দেখেছে বলে প্রহরের মনে পড়ছে না। এমনকি ছোটবেলায়ও প্রহরকে কেউ ধমকেও কথা বলেনি কখনো, গায়ে হাত তোলা তো দূরের কথা। প্রহরের বাবা প্রহরের মাকে শান্ত করার জন্য হালকা করে জড়িয়ে নিয়ে প্রহরের কাছ থেকে সরিয়ে আনার চেষ্টা করলেও মা সরে এলেন না, আরেকটা চর বসিয়ে দিতে এগিয়ে গেলেন। এবারে বাবা ওনাকে প্রায় টেনে সরিয়ে আনলেন প্রহরের সামনে থেকে। আরে কি করছো? ছেলে বড় হয়ে গেছে, এখন গায়ে হাত দেওয়া তো মানায় না। সন্তান অন্যায় করলে তাকে শাসন করে শুধরে দিতে হয়,
ওকে আমরা ভালোবেসে ওর সব মেনে নিয়েছি বলে যে এখনো শাসন করতে পারবো না তা তো নয়। ওরও বুঝতে হবে যে বাবা মা ওকে ভালোবেসে মাথায় তুলে রাখতে পারে, ওর পাগলামির ধরনের সব জেদ পূরণ করতে পারে, সেই বাবা মাই ওর ভুলগুলো শুধরে নিতে সব করতে পারে। এমনকি ওর নিজের ভুলও নিজে না শুধরে নিলে ওকে শাসন করার অধিকারও ওর বাবা মা রাখে। কথাটা ওরও মাথায় রাখতে হবে। সবসময় এমন অন্যায় জেদ ধরলেই যে আমরা বাধ্য হয়ে মেনে নেব, এটা ভাবাটা ওর ভুল। এই কথাটা ওকে জানতেও হবে আর বুঝতেও হবে। আরে থামো না প্রহের মা, মেয়েটা বাইরে একা আছে, আগে ওকে বাসায় আনো, তারপর ঠান্ডা মাথায় ছেলের কথাগুলো শুনবো। এভাবে রেগে মাথায় কিছু করা উচিত নয়। প্রহর, প্রহর, তোকেও তো বলছি কথাটা। রাগের মাথায় বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দেবে আর আমরা সেটা মেনে নেব ভেবেছি নাকি তোমার ছেলে? ওর কি ধারণা ওর জেদের কারণে আর প্রাপ্তির কথায় আমি তিথিকে বাড়ির বউ করে এনেছি? কোনো খোঁজখবর নিইনি গত একটা সপ্তাহ যে মেয়েটার সাথে এক ছাদের নিচে সংসার করেছে। কতটুকু জানো তিথির সম্পর্কে? প্রাপ্তিকে আমরাও ভালোবাসতাম যতটা প্রহর আর স্নিগ্ধাকে ভালোবেসেছি, ততটাই ভালোবাসতাম মেয়েটাকে। কিন্তু শুধু শুধু ভালোবাসলেই তো হয় না, ভালোবাসার মানুষের সাথে আজীবন থাকতে পারা ভাগ্যেও থাকতে হয়। প্রাপ্তির এভাবে হাল ছেড়ে দেওয়াটা আমরাও মানতে পারিনি, কিন্তু মেয়েটা তিথিকে বিয়ে করতে বলে গেছে, এটাই ওর শেষ ইচ্ছে শুনে তুই নিজেই জেদ ধরেছিলি তিথিকে বিয়ে করবি বলে। আমরা কিন্তু একদম খোঁজখবর না নিয়ে মেয়েটাকে বাড়িতে নিয়ে আসিনি। প্রাপ্তির চিঠিটা পুরোটা তুই নিশ্চয় পড়িসনি, যদি পড়তি তাহলে এত রাতে মেয়েটার সাথে এই ব্যবহারটা করতে একবার হলেও তোর বুকটা কেঁপে উঠত। আর তুই কি যেন বলছিলি, তিথি প্রাপ্তিকে তোর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। বাস্তবতা ঠিক তার উল্টো প্রহর। প্রাপ্তিকে কেউ যদি তোর জীবন থেকে সরিয়ে দিয়ে তিথিকে তোর জীবনে এনে থাকে, তবে সেটা তুই নিজে একবার ভেবে দেখিস কথাটা। আর আমার ছেলের বউকে এই বাড়িতে আনতে গেলে যদি ছেলেকে বাড়ি থেকে চলে যেতে হয় তাহলে সেটাই হোক, তোর জেদটাই আজ বজায় থাক। তবু আমার আরেকটা সন্তানকে আমি হারাতে পারবো না, বুঝতে পেরেছিস তুই? স্নিগ্ধা, চল তোর ভাবিকে নিয়ে আসি। মায়ের বলা প্রতিটা কথা প্রহরের বুকে গিয়ে বাঁধছে আজকে। মায়ের কথাগুলো তো অস্বীকার করতে পারবে না ও। তাহলে রাগটা হচ্ছে কার উপরে? তিথির উপরে নাকি প্রাপ্তির উপরে নাকি ও নিজের উপরে? সবাই যে তড়িঘড়ি করে মেইন রোডের দিকে ছুটছে সেটাও দেখছে প্রহর। এখনো দরজার বাইরে মেয়েটা দাঁড়িয়ে ওর অপেক্ষা করছে কিনা সেটাও জানে না প্রহর। আর এটাও জানে না প্রাপ্তি ওই বিশাল পৃথিবীর কোথায় ওর অপেক্ষায় প্রহর গুনছে কিনা। দুপা এগিয়ে নিজের হাতে গড়া বর্তমানটাকে আগলে ধরবে নাকি দুপা পিছিয়ে নিজের অতীতটাকে রক্ষা করার শেষ চেষ্টা করবে প্রহর, সেটি দেখার অপেক্ষা এখন। বাড়ির সবাই যখন তিথিকে খুঁজতে দরজা থেকে ছুটে গেছে, প্রহর এক নজর সেটা দেখে নিজের রুমের দিকে পা বাড়িয়েছে। একরকম ঘোরের মধ্যেই প্রহর এগিয়ে যাচ্ছে সামনে। শত কদম সামনে এগিয়ে যাচ্ছে, প্রহরের মনে হচ্ছে জীবনের সমীকরণগুলো ততই এলোমেলো হয়ে যাচ্ছে। প্রাপ্তি সম্ভবত প্রহরে দেখা সবচেয়ে বাস্তববাদী মেয়ে, যে কিনা পাগলের মতো ভালোবাসত প্রহরকে। ভালোবাসত বললে হয়তো ভুল বলা হবে। মেয়েটা যেখানেই থাক না কেন আজও যে প্রহরকেই ভালোবাসে সেটা আর কেউ জানুক না জানুক প্রহর জানে। এবার দুনিয়ায় থাক বা মৃত্যু এসে দুজনকে আলাদা করে দিক, ভালোবাসাটা কিন্তু বদলাবে না তিল পরিমাণও। এটা প্রহর মনে প্রাণে বিশ্বাস করে। অথচ প্রহরের এত বিশ্বাসের ভরসার মানুষটাই প্রহরের থেকে এতটা দূরে চলে গেছে যে চাইলেও সেই জায়গাটা আর কাউকে দিতে পারবে কিনা সেটা জানে না প্রহর। হয়তো প্রাপ্তিকে যতটা ভালোবেসেছিল তার তিল পরিমাণও ভালোবাসতে পারবে না তিথিকে, অথবা হয়তো কখনো প্রাপ্তির চেয়েও 1000 গুণ বেশি ভালোবেসে ফেলবে তিথিকে। কিন্তু হুট করে তিথিকে প্রাপ্তির জন্য আনা শাড়িটা পরে বসে থাকতে দেখে কি হয়েছিল প্রহরে সে নিজেও জানে না। নতুন করে একটা সম্পর্ক শুরু করার উৎসাহের চেয়ে হয়তো 7-8 বছরের পুরনো ভালোবাসাটাকে ছাড়ার দহনটাই বেশি ছিল প্রহরের মনে। কিভাবে রিয়্যাক্ট করেছে তিথির এই ব্যাপারটা আদৌ কোনো দোষ আছে কিনা সেসব এক মুহূর্তের জন্য প্রহরের মাথায় আসেনি। কিন্তু মায়ের বলা প্রত্যেকটা কথা যে সত্যি সেইটাও প্রহর জানে। জানে বলেই হতাশ, পরাজিত সৈনিকের মতো সবার চোখের আড়ালে সরে আসতে চাইছে। যতটা আড়ালে গেলে কারো নজর পড়বে না প্রহরের উপর, ততটা দূরে যদি যাওয়া যেত। তুই এবার খুশি হয়েছিস তো ভাইয়া? ভাবি চলে গেছে, আর আসবে না তোর ওপর অধিকার ফলাতে। এবার হ্যাপি তো তুই? এবার তোর প্রাপ্তি শান্তি পাবে তো? তুই তার শেষ ইচ্ছাটা পূরণ করেছিস বলে। স্নিগ্ধা, থামবি তুই? তিথি চলে গেছে মানে? কোথায় আর যাবে? বাড়িতেই গেছে আর কি। ওকে আগেই বলেছিলাম
আমার কাছে অধিকারের দাবি নিয়ে না আসতে। ওকে আটকেও রাখিনি যে ও নিজের ব্যবস্থা করতে পারবে না। প্রয়োজনে আমি ওর জন্য যোগ্য কাউকে খুঁজে। তোর মতো নির্লজ্জ লোক আমি দুটো দেখিনি ভাইয়া। ওই মেয়েটা মুখ ফুটে কখনো তোকে বলেছে যে ওকে তোর মেনে নিতেই হবে, নাকি বিয়ের দিনই ওর কপাল ফাটিয়ে দেওয়ার পর তোর কাছে নিজের অধিকার বুঝে নিতে ঝামেলা করেছে? কোনটা করেছে বল? অধিকার ফলাতে বারণ করেছিলি বলে কোনোদিন তোর কাছে চেয়ে কিছু চেয়েছে মেয়েটা? ভেবে বল তো ভাইয়া। বিয়ে হলো তো 7-8টা দিন হয়ে গেল, আজ পর্যন্ত তোর কাছে এমন কিছু চেয়েছে যে তোর ভাবিকে লোভী মনে হলো? প্রাপ্তির জিনিসে ও হাতে দেয় কোন সাহসে? ভাবি তো নিজের তোর প্রাপ্তির জিনিস হাত দেয়নি ভাইয়া। আর তোর আলমারি ভর্তি শাড়ি কাপড় যে প্রাপ্তি আপুর জন্য, সেটা তো আমরা জানতাম না। জানলে আর যাই হোক, তোর মতো একটা অমানুষ স্বামীকে সারপ্রাইজ দেওয়ার জন্য ভাবিকে জোর করে সাজিয়ে দিতাম না। স্নিগ্ধা, একদম ধমকাবি না ভাইয়া, বলে দিলাম। কি পেয়েছিস কি তোরা? তোদের ছেলেদের যখন যা মনে আসবে, যা ইচ্ছে হবে তাই করবি। যখন ইচ্ছে হবে তার জন্য বাঁচবি, মরে যাবি। আর যখন আর ভালো লাগবে না তখন দূর ছাই করে পা দিয়ে ঠেলে দিবি। ছি! কি সব বলছিস স্নিগ্ধা? মাথা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ, মাথা খারাপ হয়েছে আমার, নইলে তোর সাথে কথা বলতে আসি আমি? আমার মাথা খারাপ হয়ে গেছে বলেই ভাবি বারবার মানা করা সত্ত্বেও আমি জোর করে ভাবিকে তোর আলমারি থেকে শাড়ি বের করে পরিয়েছি। আমার মাথা খারাপ হয়ে গেছে বলেই যে মেয়েটার লাল রং সবচেয়ে পছন্দের, সে টুকটুকে লাল রঙের শাড়িতে নিজেকে জড়াতে ইতস্ত করছে। কেন সেই সামান্য ব্যাপারটা আমি বুঝতে পারিনি? যদি বুঝতাম তাহলে অন্তত ভাবিকে আজ এত অপমান মুখ বুজে সহ্য করে বাড়ি থেকে বেরিয়ে যেতে হতো না। স্নিগ্ধা, একটা কথা কি জানিস ভাইয়া, এতদিন প্রাপ্তি আপুকে পৃথিবীর সবচেয়ে বড় বোকা বলে মনে হতো আমার। দুরারোগ্য রোগ ধরা পড়েছে বলে পাগলের মতো হয়ে গেছিলি। এজন্য নয় যে বাঁচার জন্য এত মরিয়া হয়েছে, আসলে আপু তোর কথা ভেবে আরো অসুস্থ হয়ে যাচ্ছিল। আরো 6 মাস সুস্থ থাকতো মেয়েটা যদি তোকে নিয়ে এত প্রেশার না নিত। মৃত্যু এসে তো একদিন না একদিন সবাইকে কাঁদিয়ে নিয়ে যেত, তাই না? কিন্তু আপুর ভয় ছিল ওকে হারিয়ে তুই একেবারে ভেঙে পড়বি, হয়তোবা ডিপ্রেশনেই চলে যাবি বা মরেই যাবি। এটা আপু চায়নি কখনো, তাই খুঁজে খুঁজে ভাবিকে তোর জন্য সিলেক্ট করে রেখেছে। কেন জানিস? কথায় বলে ঘর পোড়া গরু সিঁদুর মেঘ দেখেও ভয় পায়। ভালোবাসার কাঙ্গাল যারা, তারা নরবরে মাটিতেও নখ টিপে চোখ খিঁচিয়ে পড়ে থাকে শেষ অবলম্বনটা আঁকড়ে বাঁচার আশায়। তিথি ভাবিও তেমনই একজন মানুষ, সব থেকেও আজীবন নিঃস্ব হয়েছিল মেয়েটা। আপু চেয়েছিল তোদের দুজনের জীবন একটা গতি পাক, কিন্তু বিধাতার তামাশা দেখ, যে মানুষটা 8 বছরের ভালোবাসাকে দুমড়ে মুচড়ে 1 সপ্তাহের মাঝে বিয়ের পিড়িতে বসবে বলে জেদ ধরে, তার কাছে সামনের মানুষটার পুরনো 1000টা ক্ষতির কি দাম থাকবে? কি সব আবল তাবল বকছিস কখন থেকে তুই? কিছু বলার থাকলে ডিরেক্ট বল, নইলে যা সামনে থেকে। রাত অনেক হয়েছে, টায়ার্ড আমি। তোর কাছ থেকে এর বেশি কি বা আশা করতে পারি বল? মেয়েটা এত রাতে ঘর থেকে বের করে দিয়ে এখন তোর মনে পড়ছে অনেক রাত হয়েছে? তুই অফিসের কাজ করে টায়ার্ড, আর ভাবি সারাদিন টুকটাক সব কটা কাজ করে, সবার জন্য এত রকম রান্না করে, এত রাত পর্যন্ত তোর জন্য জেগে বসেছিল। তাহলে কি ও টায়ার্ড ছিল না? একবারও কি তোর জানতে ইচ্ছে করছে না ভাবি কোথায় আছে, বা যেখানেই যাক সুস্থভাবে গিয়ে পৌঁছেছে কিনা? অবশ্য ইচ্ছে হচ্ছে না, হওয়াটাই তো স্বাভাবিক। যদি ওর সেফটির জন্য চিন্তা করতি তাহলে এত রাতে একা একা একটা মেয়েকে বের করে দিতে পারতি? যে মেয়েটা মাথা গোজার ছাদটুকুও নেই তাকে এভাবে। তিথিদের ফ্যামিলি পজিশন যথেষ্ট ভালো স্নিগ্ধা, আর নিজেদের মেয়েকে আর যাই হোক 1 রাতের জন্য থাকতে দিতে অসুবিধা হওয়ার কথা নয় উনাদের। হাসালি ভাইয়া, 1 রাত মাথা গোছার ঠাই থাকলে। তুই যা তো এখন, কাল সকালে দেখা যাবে কি হবে, এখন ঘুম পাচ্ছে। সকালের অপেক্ষাতেই থাক তুই। পাওয়া আর হারিয়ে ফেলার মধ্যে ব্যবধানটা যেদিন কাছ থেকে অনুভব করবি সেদিন বুঝবি এক একটা সেকেন্ডেও কত মূল্যবান হয় জীবনে। কথাগুলো বলে স্নিগ্ধার আগে গটগট করে বেরিয়ে গেল প্রহরের রুম থেকে। ওর পেছনে পেছনে কেউ একজন যে আসছে সেদিকে বিন্দু মাত্র খেয়াল নেই মেয়েটার। আর প্রহর স্নিগ্ধার বলা শেষের কথাগুলো বড্ড কানে এসে লাগছে প্রহরের। সত্যিকাল ভোরের অপেক্ষায় দেরি হয়ে যাবে না তো? ভাগ্যে জোরে যাকে পেয়েছে তাকে বহু সাধনা করেও ফিরে পাবে তো শেষে, নাকি আজই এই অনিচ্ছাকৃত করা সম্পর্কটার শেষ দিন? একটা প্রশ্নেরও উত্তর নেই প্রহরের কাছে। আছে হয়তো বুক ভরা দীর্ঘশ্বাস আর এক আকাশ সমান অপেক্ষা।
তোমাকে একই প্রশ্ন কতবার করলাম, জবাব দিলে না তো? প্রহর নিজের কেবিনে বসে ল্যাপটপে জরুরি কিছু একটা করছিল, আর পাশ থেকে কেউ একজন নিজ হাতে প্রহরের মুখে খাবার তুলে দিচ্ছিল। কি খাচ্ছে প্রহরের সেদিকে হুঁশও নেই, সে নিজের কাজেই ডুবে আছে। এবারে বাসায় মানুষটার কাঁপা কণ্ঠে প্রশ্নটা শুনে প্রহর ভ্রু কুঁচকে মুখ তুলে তাকালো। কি প্রশ্ন? আর খাবো না তো বাবা, কাজ করছি তো আমি। তুমি কাজ করো না, মানা করেছে কে? প্রাপ্তি, আর না প্লিজ, আমার প্রজেক্টটা যে কোনো মূল্যেই চাই। লেট মি কনসেন্ট্রেট। তুই নিজে খা না বাবা, আমার পিছনে পড়লি কেন? কাজ পেলে যে তুমি সব ভুলে যাও সেটা আমার চেয়ে ভালো আর কে জানে। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। নিজে না খেয়ে মেয়েটা আমাকে জ্বালাতে এসে গেছে। বলছি, আমার পিছে ঘুরঘুর করা ছাড়া আর কোনো কাজ নেই ম্যাডামের? কোনো একটা এনজিওতে ফান্ড দিতে যাবি শুনলাম, যাসনি এখনো? তোমার মনে আছে কথাটা? তোর সব কথাই আমার মনে থাকে রে পাগলি। এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে, আমার খাওয়া হয়ে গেছে। নিজে না খেয়ে অসুস্থ হলে চলবে কি? আমার ছোট্ট বাবুগুলোর কি হবে তাহলে? তুমিও না কি সব বলো সব সময়, একটু লজ্জা লাগে না? লজ্জার কি আছে ম্যাডাম? প্রায় 8 বছর ধরে প্রেম করার পরও এত লজ্জা তুই কোথা থেকে পাস সেটাই তো বুঝি না আমি। তোর থেকে লজ্জাবতী লতাও বোধ হয় কম লজ্জা পেয়ে নিজেকে গুটিয়ে নেয়। হ্যাঁ, কপাল করে প্রেম করেছি বটে একটা। করো তো তুমি। ভাবছি এবার থেকে আর তুই করে বলবো না। দুদিন পর বিয়ে করে বাচ্চা কাচ্চার সামনেও তুই করে বললে তো সর্বনাশ। বাপ মা সেম এজ রিলেশন, এসব তো পিচ্চিগুলো বুঝবে না, লজ্জায় পড়বে। আমার পাগলি লাজুক লজ্জাতা। প্রহর, ভালো হবে না বলে দিচ্ছি। আমি কিন্তু চলে যাব এখন এমন করলে। যা বাবা, আমি কি করলাম? তুমি অদ্ভুত প্রশ্ন করে আমাকে রাগিয়ে দিতে পারো, আর আমি তোমাকে একটু লজ্জা পাইয়াও দিতে পারি না? এ কেমন বিচার প্রাপ্তি? তার মানে আমার কথা তুমি ঠিকই শুনেছ, ইচ্ছে করে এতক্ষণ ভাব নিয়ে বসেছিলে? তো আর কি, দুদিন পর পর তোমার এসব মাথা মুন্ড ছাড়া কথাগুলো শুনতে একদমই ইচ্ছে করে না আমার। কি বললে তুমি? আমার কথার মাথা মুন্ডু কিছুই নেই? আমি আবল তাবল বকি? এই দেখো প্রাপ্তি, রাগ করছো কেন তুমি? তোমার মরে যাব কথাটা শুনলে আমার কত কষ্ট হয় তুমি জানো না? তবু কেন দুদিন পর পর এসব বলেই জ্বালাতন করো আমাকে? তুমি তো জবাবও দাও না কখনো। তুমি বলো কি করবে, তাহলে আর কখনো প্রশ্নটা করব না, প্রমিস। কি করব মানে? কি করব বলে মনে হয় তোমার? উল্টো প্রশ্ন করবে না একদম। বলো, আমি মরে গেলে তুমি কি করবা? প্রহর এতক্ষণ প্রাপ্তির মুখের দিকে তাকিয়ে কথা বলছিল, এবারে আবার নিচের কাজে মন দিল। মেয়েটা নাছরবান্দার মতো প্রহরের পেছনে লেগেছে। প্রহর যে ব্যাপারটা নিয়ে কথা বলতেই চায় না, সেটাই মেয়েটাকে কে বোঝাবে? কি হলো বলো না কেন? আমি কিন্তু চলে যাব বলে দিলাম। কি আর করব, বিয়ে করব। তোমার কি ধারণা আমি তোমার বিরহে দেবদাস হয়ে পথে পথে ঘুরবো? যত সব হয়েছে জানা। এবার চুপচাপ খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। নিজের হাতে রান্না করে নিয়ে এসেছে আমার সাথে খাবে বলে, অথচ এখনো নিজেই না খেয়ে বসে আছে। প্রাপ্তি আর কিছু না বলে চুপ করে খাওয়ায় মন দিল। প্রহর একবার মুখ তুলে প্রাপ্তির দিকে তাকালো। মেয়েটা যে রীতিমতো নিজের সাথে যুদ্ধ করে খাবারটুকু গিলছে সেটা বুঝতে অসুবিধা হলো না প্রহরের। প্রহর কিছু না বলে আবার কাজ করতে লাগলো। মেয়েটাও বুঝুক কথাগুলো কতটা কষ্ট দেয় প্রহরকে। প্রাপ্তি কোনো মতে খাওয়া শেষ করে টিফিন বক্সটা ঠিকমতো গুছিয়ে নিয়ে প্রহরের পাশে এসে দাঁড়ালো। প্রহর এই সময়টারই অপেক্ষা করছিল এতক্ষণ। হুট করেই প্রাপ্তির কোমর জড়িয়ে নিজের উপরেই চেয়ারে টেনে বসিয়ে নিল প্রহর। প্রাপ্তি একবার কেঁপে উঠে চোখ বুঝে নিতেই প্রহর আলতো করে প্রাপ্তির মলিন মুখটা 2 হাতে তুলে ধরল। রাগ হয়েছে আমার পাগড়িটার? তাহলে তাকাও আমার দিকে, তাকিয়ে বলো তুমি রাগ করনি আমার উপর? তুমি ইম্পর্টেন্ট কাজ করছিলে তো, আমি যাই, বাসায় গিয়ে কল দিব। বিয়ে করব বলাতেই এত রাগ ম্যাডামের? বিয়ে করলে কি করতেন বলুন তো মিস? কি আর করতাম, তুমি ভাগ্যে নেই ভেবে বাস্তবতা মেনে নিতাম। ভালোবাসলেই যে তাকে আঁকড়ে বাঁচার মতন সময় পাবো তেমন তো কোথাও লেখা নেই, তাই না? প্রাপ্তি কথাটা বলতে বলতেই প্রহর প্রাপ্তিকে নিজের সাথে নিবিড় করে মিশিয়ে নিয়ে প্রাপ্তির কানের কাছে ঠোঁট ছুঁয়ে দিল। এসব আজাইরা মার্কা কথা বলার শাস্তি শীঘ্রই পাবে, বুঝেছো? বাসর ঘরে লাল টুকটুকে শাড়িতে মুখ লুকিয়ে যখন আমার অপেক্ষায় বসে থাকবে সেদিনই মরে যাব। ভাগ্যে নেই বাস্তবতা, সবকিছুরই হিসেব নিকেশ করা হবে। এই 8 বছরে কম করে হলেও 15 বার কথাটা বলেছো তুমি। শাস্তি স্বরূপ গুনে গুনে তোমার নরম শরীরে আদরের আঁচড় বসাবো, যাতে কেউ দেখে জিজ্ঞেস করে এত দাগ হলো কি করে। তখন কি করো তুমি আমিও দেখব। যা সরো তো, ছাড়ো। এখন ছাড়বো কেন? আর কতদিন এসব বলে বলে
শাস্তির পরিমাণটা বাড়াবে বলো তো? এর চেয়ে বিয়েটা করে নাও না। আমিও তোমার পাওনা গন্ডা বুঝিয়ে দিয়ে একটু রিল্যাক্স মুডে অন্য কিছুতে ফোকাস করি। অন্য অন্য কিছু মানে? অন্য কিছু মানে বহু কিছু। আমাদের জুনিয়রদের আনতে হবে তো, সেটা নিয়েও তো কত প্ল্যানিং করতে হবে নাকি? স্নিগ্ধার বিয়ে হয়ে গেলে মম তো পুরো একা হয়ে যাবে। তার আগেই তুমি একটা খুব খারাপ প্রহর। জানি তো, খারাপ বলেই তো বিয়ে করতে রাজি হচ্ছ না তুমি। এক কাজ করো, একটা পাত্রী দেখো তো। তুমি তো বিয়ে করবে না, বুঝেই গেছি এতদিনে। অন্তত বিয়েটা করে সংসার শুরু করি। প্রাপ্তি ভ্রু কুঁচকে প্রহরের মুখের দিকে তাকিয়েছে এতক্ষণে। প্রহর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মেয়েটার মুখের ভাবভঙ্গি দেখছে। অন্য সময় এই কথাটা শুনে ধূপধাপ কিল বর্ষণ হতো প্রহরের উপর। আজ কেন জানি প্রাপ্তিকে অন্য সময়ের চেয়ে একটু বেশি শান্ত আর ইমোশনাল মনে হচ্ছে প্রহরের। মেয়েটা অবাক চোখে প্রহরের দিকে তাকিয়ে কিছু একটা বলতে চেয়েও যেন বলতে পারছে না। প্রহর হেসে প্রাপ্তিকে আবার টেনে জড়িয়ে নিল নিজের সাথে। এভাবে কি দেখো পাগলি, তাড়াতাড়ি পাত্রী খোঁজো, বিয়ে করবো তো। আর শোনো, মেয়ে যেন একদম তোমার মতো না হয়। তোমাকে তো খুব সহজেই বুঝতে পারি। এই যে তুমি রাগ করে হতভম্ব হয়ে গেছো আমার কথা শুনে, এমন হলে চলবে না একদম। তোমার মতো আমাকে ভালোবাসতে হবে, কিন্তু জোর করা যাবে যেমনটা তুমি করো। সোজা কথা হলো, তাকে ঘিরে যেন একটা রহস্যের দেয়াল থাকে সব সময়, যেন সে খুব কাছে থেকেও বহু দূরে। পারবে এমন কাউকে খুঁজে দিতে? এমন অদ্ভুত বউ তোমার জন্য কোথায় খুঁজবো আমি? সেটা তোমার ব্যাপার, আমার না। খুঁজে পেলে বলো, তাকেই বিয়ে করব। আর না পেলে তুমি নিজেই বিয়ে করতে রাজি হয়ে যাও। মেয়েটা কি আমাদের কলেজের সোহানার মতন একদম চুপচাপ শান্ত? না, মিজকে শয়তান ওই মেয়ে। তলে তলে কত ছেলের সাথে প্রেম করে আল্লাহ মালুম। এমন কেউ নয় ভুলেও। তাহলে দিশার মতো তোমার অফিস স্টাফ মেয়েটা সিনসিয়ার স্মার্ট? ওর তো গায়ে পড়া ভাব, নিজের গায়ে দোষ পড়বে বলে অন্য কাউকে বলির পাঠা বানিয়ে দেয়। নো ওয়ে। তাহলে সৌমির? নো, নিজে কর্তৃত্ব করতে চাই, সবাই যেন ওর কথায় চলে এমন ভাব। বাপরে, তাহলে কার মতো? এত খোঁজাখুঁজিতে না গিয়ে নিজে বিয়েটা করে নিলেই তো হয়। নাকি আমাকে বিয়ে করতে চাও না তুমি? কাহিনী কি প্রাপ্তি, এমন নাকি ব্যাপারটা? তাহলে কি তাহমিনাকে বিয়ে করতে চাও? আরে না, ও তো ওয়েট, এই তাহমিনাটা আবার কে? বাহ, এতক্ষণে কারোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেন জনাব প্রহর চৌধুরী। চিনতে পারলাম না বলেই জানতে চাইলাম কে সে। এই নামে কাউকে চিনি বলে তো মনে পড়ছে না। 2 ঘন্টা ধরে তোমার কেবিনের বাইরে অপেক্ষা করছে যে মেয়েটা, তোমার বিয়ের জন্য ইন্টারভিউ দিতে এসেছে মেবি। আরে বিয়ে লাগবে না আমার, ড্যাডকে তো আগেই বলেছি। অহেতুক মেয়েটারও কতগুলো সময় নষ্ট হলো। দিশাকে বলে দাও ওকে চলে যেতে বলতে। আর তুমি বাসায় যাও, মাথা থেকে এসব উল্টাপাল্টা কথাবার্তা ঝেড়ে ফেলো, বুঝেছো? নইলে অন্যভাবে বোঝাতে পারি আমি। বুঝলেন ম্যাডাম? তাহমিনার কথা বললে না তো? প্রাপ্তি, তোমাকে আমি। প্রাপ্তি কথাগুলো বলতে বলতে উঠে ছুট লাগিয়েছে টিফিন বক্সটা হাতে নিয়ে। প্রহর সেটা দেখে তাড়াগোড়া বাদ দিয়ে হেসে ফেলেছিল। হাসতে হাসতে প্রাপ্তিকে রুম থেকে বেরিয়ে যেতে দেখে নিজের কাজে মন দিয়েছে প্রহর। কাজের ফাঁকে ছোট্ট একটা ঠুকঠুক শব্দ কানে এসে লাগায় বিরক্ত লাগছে প্রহরের। শব্দটা যত বাড়ছে তত এপাশ ওপাশ করছে প্রহর। একসময় চোখ মেলে তাকিয়ে বুঝতে পারলো এতক্ষণ স্বপ্ন দেখছিল প্রহর। স্বপ্নটা সুখে নাকি দুঃস্বপ্ন সেটা ভেবে পাচ্ছে না প্রহর। এই দিনের পর হুট করেই প্রহর প্রাপ্তির সুখের সময়টা হুট করেই যেন হারিয়ে গেছে। ওই দিনের পর প্রাপ্তির পাগলামির রূপটা আর চোখে পড়েনি প্রহরের। মেয়েটা কিসের এত ভাবনায় ডুবে থাকতো সেটা জানা হয়নি প্রহরের আজও। ভাইয়া, শুনতে পাচ্ছিস? আসছি। প্রহর আর তিথি এই দুটো মানুষকে নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছে টেরই পায়নি প্রহর। তার উপরে এলোমেলো চিন্তাগুলো বারবার প্রাপ্তির কথাগুলো মনে করিয়ে দিয়ে স্মৃতিগুলোকে তাজা করে তুলতে চাইছে। কথাগুলো ভাবতে ভাবতে বিছানা ছেড়ে এসে দরজা খুলতেই স্নিগ্ধাকে দেখে কিছুটা অবাক হলো প্রহর। বোনের চোখ মুখের অবস্থা দেখে সহজেই অনুমান করতে পারছে মেয়েটা সারা রাত না ঘুমিয়ে কেঁদেই পার করে দিয়েছে রাতটুকু। প্রাপ্তির অসুখের কথা শুনেও স্নিগ্ধা এতটা কেঁদেছে কিনা কে জানে। স্নিগ্ধাকে কিছু জিজ্ঞেস করার আগে একটা দলা মোচড়া পাকানো কাগজের টুকরো প্রহরের হাতে ধরিয়ে দিয়ে ছুটে পালালো মেয়েটা। যাওয়ার আগে একটা কথাই বলল শুধু, আগের বারের মতো আপুর চিঠিটা ছুঁড়ে ফেলার আগে শেষ পর্যন্ত একবার পড়ে দেখিস। জীবন সবাইকে দ্বিতীয়বার ভুল শুধরে নেওয়ার সুযোগটা দেয় না ভাইয়া। তুই যদি সেই সুযোগটা পাস তাহলে হাতছাড়া করিস না। এটাই তোর কাছে তোর ছোট্ট বোনের একমাত্র চাওয়া রে ভাইয়া। স্নিগ্ধা চলে যেতেই প্রহরের রুমের দরজাটা বন্ধ করে দিয়ে বিছানায় এসে বসল। বিছানাটা আজ বড্ড ফাঁকা ফাঁকা লাগছে প্রহরের কাছে। এমনটা কেন হচ্ছে প্রহর বুঝে উঠতে পারছে না। বুঝতে পারছে না বলে হয়তো আরো বেশি বিরক্ত লাগছে ছেলেটার কাছে।
একসময় বিরক্ত হয়ে হাতের চিঠিটা বিছানার উপরে ছুঁড়ে ফেলে বারান্দায় এসে দাঁড়িয়েছে প্রহর। বারান্দার দেয়ার ঘেঁষে ফুলের টব ছিল কয়েকটা। বারান্দায় তেমন একটা আশা হয় না প্রহরের। মাঝে মধ্যে কাজের প্রেশার দূর করতে যখন বারান্দায় এসে দাঁড়ায় তখন মরা গাছগুলোকে দেখে ভীষণ আফসোস লাগে প্রহরের। আজ তাই হঠাৎ বারান্দার দেয়াল ভর্তি সবগুলো টবে সতেজ ফুলের গাছের বাহার থেকে এক কথায় আকাশ থেকে পড়ল প্রহর। প্রহর হাত বাড়িয়ে গাঁদা, অপরাজিতা আর গোলাপের চারাগুলোকে ছুঁয়ে দিয়ে বোঝার চেষ্টা করলো চারা গাছগুলো সত্যি আছে নাকি কল্পনা করছে ও। গোলাপের কলিটা ছুঁয়ে দিতে দিতে কাঁটার গুঁতো খেয়ে টের পেল বারান্দার টবও আছে, টবে চারাও আছে, এবং গত কয়েকটা দিন কেউ একজন নিয়ম করে সেগুলোর যত্নও করেছে। এই কেউ একজনটা যে কে সেটা বুঝতে আর বাকি রইল না প্রহরের। মেয়েটা হুট করে ওর জীবনে এসে কতটা জায়গা দখল করে নিয়েছে সেইটাই ভাবছে প্রহর। যত ভাবছে তত তিথির খুমু খুমা আদরে মুখটা চোখের সামনে ভেসে উঠছে প্রহরের। কোনো এক অজানা কারণে সেই ঘুম আদরে মুখটাকে কাছে থেকে দেখার খুব ইচ্ছে জাগছে প্রহরের, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? এদিকে প্রহরের চিঠিটা দিয়ে ছুটে রুমে এসে বিছানায় মুখ থুবড়ে পড়ে কান্নায় ভেঙে পড়েছে স্নিগ্ধা। এতটা কষ্ট কেন হচ্ছে স্নিগ্ধা নিজেও জানে না। তিথির জন্য নাকি প্রাপ্তির জন্য? কথাগুলো ভাবার ফাঁকে চুলে কারো আলতো হাতের স্পর্শে চমকে উঠল স্নিগ্ধা। কেউ আলতো হাতে স্নিগ্ধার চুলে বিলি কেটে দিয়ে কান্না থামানোর চেষ্টা করায় আরো বেশি কান্না পেল স্নিগ্ধার। কান্নার দমকে কোনো মতে মুখ না তুলে মানুষটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল স্নিগ্ধা। কেন এমন হয় বলো তো? কাউকে ভালোবাসলে কেন দুঃখ পেতে হবে? ভালোবাসার মানুষটার সাথে ভালো থাকার অধিকারটা কি নেই আমাদের? কেন ভাগ্য এক একজনের এক এক রকম পরীক্ষা নেয় ভালোবাসলে? কেন দুটো মানুষ একে অপরকে পাগলের মতো ভালোবাসলেও সেটা বুঝে উঠতে পারে না? বুঝলেও তাকে পেতে কেন ভাগ্য সায় দেয় না? কেন এক একজন কান্নার ছলে নিজের ভালোবাসার অপেক্ষার প্রহর গুনবে? অন্যজন কেন সেটা দেখেও বুঝেও না বোঝার ভান করবে? কেন কেন কেন? আমার অপেক্ষাটা কি তুমি বুঝতে পারছো শ্রী? পারছো না তো? এটাও অনেকটা সেরকম হয়তো। আপনি? তন্ময়ের গলা টের পেতেই প্রায় ছিটকে সরে গেল স্নিগ্ধা। তন্ময় হাত টেনে না ধরলে খাটের কোনায় মাথাটা লেগেছে তো আর একটু হলে। স্নিগ্ধার মুখটা ফ্যাকাশে বর্ণ হয়ে গেছে তন্ময়কে দেখেই। তন্ময় সেটা বুঝতে পেরে ফ্লোরে আর একটু এগিয়ে এসে বসলো স্নিগ্ধার দিকে। স্নিগ্ধার চমকে সরে আসার চেষ্টা করতেই তন্ময় আর এগিয়ে এলো না, আবার সরেও এলো না নিজের জায়গা ছেড়ে। অপলকে স্নিগ্ধার দিকে তাকিয়ে রইল। আমি কি এতটাই অস্পষ্ট